আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। সবাইকে স্বাগতম আজকের এই লাইভ সেশনে। তো কি অবস্থা সবার? সবাই কেমন আছো? অনেকদিন পর আবারও ফিরে এলাম তোমাদের সাথে লাইভ ক্লাসে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে হচ্ছে 500 এমসিকিউ টার্গেট আমাদের, ঠিক আছে? 500 এমসিকিউ টার্গেট, এবং এই টার্গেটটা আমরা ফিল আপ করবো তোমাদেরই সাথে। তো সবাই একটু জয়েন হয়ে যাও, এবং হচ্ছে ক্লাসটা সবাই সবাই তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিও, অথবা তুমি তোমার যে প্রোফাইল আছে সেখানে শেয়ার করে রাখতে পারো, যেন হচ্ছে পরবর্তীতে তুমি এই ক্লাসটা দেখতে পারো। আহ আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইয়াকে জানাও। তো আমরা আজকে মূলত ইংরেজি লেকচারে আছি, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো। পাশাপাশি ভাবে এখানে 500 এমসিকিউ সলভ করাবো। এটা আজকে সম্ভব না, আমরা কয়েকটা ক্লাস নিব, ঠিক আছে? ধারাবাহিক ভাবে কয়েকটা ক্লাস নিব। সেখানে বিভিন্ন টপিক এখানে অ্যাডজাস্ট থাকবে। আমাদের যে গ্রামাটিক্যাল যে টপিক গুলো আছে, মেমোরাইজিং পার্টের যে টপিক গুলো আছে, এবং হচ্ছে আমাদের যে ভোকাবুলারি টপিক গুলো আছে, সব টপিকই কিন্তু এখানে অ্যাডজাস্ট থাকবে, ঠিক আছে? তো সবাই আমাকে একটু জানাও যে সবকিছু শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আশা করি প্রত্যেকেই ভালো আছো। ঠিক আছে। তো আমরা প্রথম ক্লাসে, আজকে হচ্ছে ক্লাস 1, তোমরা সুন্দর মতন আমি যে 500 এমসিকিউ করাবো, এই 500 এমসিকিউর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক গুলা তোমাদেরকে পড়াবো, যেন হচ্ছে সামনে যে অ্যাডমিশনটা আসতেছে সেখানে যেন ইংরেজি অনেক ভালো করে পারো। এবং ইংলিশ নিয়ে কিন্তু আমাদের সবারই একটা কি আছে, মানে একটা জড়তা আছে, বা ইংলিশ যে একটা কঠিন সাবজেক্ট, বা এটা যে আসলে পারা যায় না, এটা তোমরা অনেকে মনে করো। কিন্তু এখানে যারা চান্স পাইছে, মানে 24-25 শিক্ষাবর্ষে যারা চান্স পেয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে বিশেষ করে, বা অন্যান্য ডিপার্টমেন্টে, তো তারা কিন্তু অনেক ভালো স্কোর করেছে, এবং মনের মধ্যে একটা সেট আপ করেছে যে না না, ইংলিশটা আসলে কঠিন না, এটা সহজ, কিন্তু শিখতে হবে সহজভাবে। এইটা আর কি। আরেকটা কথা বলি, আমাদের ছবি রিলেটেড কথা, সেটা হচ্ছে ইংলিশে মার্কস বেশি থাকার কারণে তুমি কিন্তু অন্যান্যদের চেয়ে তুমি মেরিট পজিশনে এগিয়ে থাকবা, সেটা অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে। যেমন ধরো, তোমরা অনেকে কিন্তু এটা জানো যে মেরিট পজিশন দূরে থাকা সত্ত্বেও সে সাবজেক্ট পেয়েছে, কিন্তু ধরো হচ্ছে একজন সে আরো আগে আছে বাট সাবজেক্টটা পায় নাই। তার একটা রিজন হচ্ছে হয়তো ইংলিশে তার অনেক ভালো মার্কস আছে। তো ইংলিশে মার্কটা খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি অন্যান্য সাবজেক্টে কমও পাও, বাট ইংলিশে যদি বেশি পাও, তাহলে দেখা যায় যে হচ্ছে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্যই আগে থেকেই তোমাদের মাথায় এটা সেট আপ করে দিলাম যে ইংলিশে ভালো করতে হবে। ইংলিশে ভালো করলে তুমি অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবা মেরিট পজিশনে, পাশাপাশি সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও, ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করি, আজকের এই ক্লাসটা শুরু করি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 500 এমসিকিউ নোট করা লাগবে, বলতে এমসিকিউর যে এক্সপ্লেনেশন গুলা সেটা নোট করে রাখবা। আজকে বেশি করাবো না, আজকে মাত্র 25টা তোমাদের করাবো, 25টা। ঠিক আছে, 25টা করাবো। এখানে কিছু টপিক আছে, এবং পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে করে সেটা সম্পূর্ণ করব। বুঝছো? ওকে, চলো আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। একদম একদম নর্মাল একটা কোশ্চেন, এটা দিয়ে শুরু করব, এবং প্রত্যেকটা কোশ্চেনের কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব, যেন হচ্ছে তুমি এরকম প্রশ্ন আসে তুমি পারো। কেমন? তো প্রথম প্রশ্ন একদম ইজি একটা কোশ্চেন তোমাদেরকে, তোমরা এটা পড়েছো। দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই যে প্রশ্নগুলা, প্রিয় ভাই বোন আমার, যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি, বিগত সালে প্রচুর বার আসছে, মানে প্রচুর, অ্যাডমিশন বলো, জবে বলো, বা বিসিএস এ বলো, বিভিন্ন সেক্টরে এই প্রশ্নগুলো এসেছে, এবং ওই প্রশ্নগুলোকেই সামগ্রিকভাবে তোমাদেরকে পড়াবো, এবং ইনশাল্লাহ সামনেও আসবে, ইনশাল্লাহ, ঠিক আছে? সামনেও আসবে। তো চলো প্রথমে আমরা শুরু করি, হুইচ ওয়ান ইজ কারেক্ট। প্রত্যেকটা প্রশ্ন। দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা। দেন হচ্ছে এখানে দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন ঢাকা। দেন দ্য রাইস অফ দিনাজপুর আর বেটার দেন ঢাকা। লাস্ট অফ অল, দিনাজপুর ইজ রাইস ইজ বেটার দেন ঢাকা। তো এখানে আসলে কোনটা সঠিক উত্তর হবে সবাই কমেন্টে জানাবা, যতটুকু তুমি পারো। ভুল হলে কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমরা এখানে শিখতেছি, এখন আমাদের শিখার সময়, লার্নিং পয়েন্টে আছে, আমরা এখন শিখবো। এখানে সবাই সঠিক উত্তর এ দিয়েছ। আচ্ছা, এটার ক্ষেত্রে বলি তোমাদেরকে কিছু বিষয় আছে। দেখো,
এখানে দুইটা জিনিস আমাদেরকে মারাত্মকভাবে চিনতে হবে, একদম মারাত্মক ভাবে। সেটা হচ্ছে কি, দেখো এখানে বলা হচ্ছে দেন দেন দ্যাট অফ, আরেকটা হচ্ছে আমাদের এই দুইটা জিনিস, দেন দোজ অফ, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস খুব মারাত্মক ভাবে শিখতে হবে, খুব মারাত্মক ভাবে, যেন আমাদের ভুল না হয়। যেখান থেকে প্রশ্ন আসুক এটা শিখতে হবে। দেখো দেন দ্যাট অফ যে জিনিসটা, সেটা হচ্ছে এটা সিঙ্গুলার ক্ষেত্রে, মানে মনে করবা এটা সিঙ্গুলার, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। আর দোজ অফ যেটা, সেটা মনে করবা প্লুরাল। এটা কি বলতো? প্লুরাল। দেন দোজ অফ হচ্ছে প্লুরাল, আর দেন দ্যাট অফ হচ্ছে সিঙ্গুলার। মানে এক একটা জায়গায় আরেক জায়গায় একটা পার্থক্য করার জন্য বা তুলনা করার জন্য আমরা বিশেষ করে এগুলো ব্যবহার করে থাকি। এখন আসলে কোয়েশ্চেনে কি ছিল, এই জিনিসটা দেখো দুইটা জিনিস, এখন এই কথাটুকু দেন দ্যাট অফ দেন দোজ অফ যেখানে থাকবে, যেখানে থাকবে সেখানে দুইটা জিনিসের কথা থাকবে। কয়টা? দুইটা জিনিস। একটা হচ্ছে দেখো, হয় নাম থাকতে পারে, কোন একটা দ্রব্য থাকতে পারে, জিনিস থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে, বাট দুইটা জিনিস থাকবে সেখানে। দেখো এখানে দিনাজপুর, এই যে ঢাকা, দিনাজপুর ঢাকা, তাহলে দিনাজপুর ঢাকা এন্ড দেন দিনাজপুর ঢাকা, তাহলে দুইটা কম্পারিজন এখানে করা হচ্ছে। সেক্ষেত্রে তুমি দেন দ্যাট অফ দিবা নাকি দোজ অফ দিবা, ইট ডিফারেন্স অন এখানে সাবজেক্টটা কি আছে, এটা একটা ফ্যাক্ট, আর এখানে ভার্বটা কি আছে, তিনটা জিনিস খেয়াল করতে হবে। এখানে সাবজেক্টটা হচ্ছে এখানে রাইস, দেখো রাইসটা হচ্ছে এখানে কি বলতো, সাবজেক্ট। রাইসটা সাবজেক্ট, এটা তুমি দেখতেই পারতেছো, এটা ধরো হচ্ছে আমরা সিঙ্গুলার হিসেবে নিচ্ছি, সিঙ্গুলার। তো এই যে রাইস শব্দটা আছে, এখন এখানে অবশ্যই সিঙ্গুলার ইউজ করতে হবে, দেন দ্যাট অফ। তার আরেকটা জিনিস হচ্ছে এখানে ইজ আছে, ইজ যদি কখনো দেখো এখানে আর আছে, তাহলে দেন দোজ অফ হবে, ঠিক আছে। এখানে যেহেতু ইজ, তাহলে অবশ্যই দেন দ্যাট অফ হবে, এভাবে আমরা মনে করতে পারি। ইজ আছে সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার ফর্মে বসবে, দেন দ্যাট অফ। আর বাকিগুলা কিন্তু একটু মিলে নাই, দেন বেটার দেন, এখানে ঢাকা, এখানে দেন দ্যাট অফ হবে, এটা নেই। আর এখানে দেখো আর আছে, এখানে কি আছে, আর এখানে তো আর থাকার দরকার নাই, এখানে আবার দেন দোজ অফ নাই, ক্রস, আর এটা এমনিতে ভুল আছে। সঠিক উত্তর এখানে এই নাম্বারটা। তাহলে দেন দ্যাট অফ এন্ড দেন দোজ অফ, এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আমাদের জানা হয়েছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এখন যদি এই প্রশ্নটা পরে থাকো, তাহলে এইটা আনসার করো, তোমরা নিজের আনসার করবা। আমি কিন্তু তোমাদেরকে বলে দিছি, একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এখানে সাবজেক্টটা কি ছিল, সাবজেক্টটা কি ছিল, সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটাও এখানে সিঙ্গুলার থাকবে এবং দেন দ্যাট অফ ওটা সিঙ্গুলার থাকবে। এন্ড দেন এইখানে একটু খেয়াল করো, তাহলে এটা কি হবে, সবাই একটু দ্রুত আনসার করবো, যেন আমরা সবাই মিলে একসাথে আহ জিনিসগুলো বুঝতে পারি এবং প্রত্যেকটা জিনিস 100% বুঝতে পারি যেন, ঠিক আছে, 100% বুঝতে পারি। আমি একটা জিনিস ভাই বুঝলাম না, না সব ক্ষেত্রে মেয়েরা কেন এত এগিয়ে, মানে সব ক্ষেত্রে মেয়েরা এগিয়ে, তুমি যেখানে যাও না কেন, যেখানে যাও মেয়েরা এগিয়ে। ডিপার্টমেন্টে আমি এখনো পড়াশোনা করছি, বা যে ডিপার্টমেন্টে, যে কোনো ডিপার্টমেন্টে তুমি রেজাল্ট দেখো, মেয়ে ফার্স্ট হয়েছে, সেকেন্ড মেয়ে সেকেন্ড হয়েছে, বা মেয়ে থাকেই থাকে। কোর্সে ভর্তি হওয়ার সময় দেখা যায় মেয়ে বেশি, ঠিক আছে। এখন যারা ক্লাস করতেছো, অধিকাংশ জনই মেয়ে আনসার করতেছো, মানে মানে সব জায়গাতেই শুধু মেয়ে। এটা অবশ্যই ভালো জিনিস। বিশ্ববিদ্যালয়ে দেখবা বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন ডিপার্টমেন্টে ওই স্কুলে বা ফার্স্টে সেই মেয়েরাই হয়। আচ্ছা, এই নাম্বারটা তাহলে এখানে কেন হয়েছে, এটা তার দুইটা রিজন। একটা দেখো এখানে কি বলছে, রুটস, কি বলছে, রুটস, তাহলে এখানে অবশ্যই প্লুরাল, এখানে অবশ্যই কি প্লুরাল, এখানে প্লুরাল হলেও এখানে কি হবে, প্লুরাল হবে। কথা বুঝছো? তাহলে এখানে কি আছে, প্লুরাল আছে, এখানেও কি আছে, আমার প্লুরাল আছে, প্লুরাল ফর্ম। এখানে যদি ইজ দিত তাহলে এটা ভুল হইতো, ইজ দিলে এখানে ভুল হইতো, কি হইতো, ভুল হইতো। যেহেতু এখানে আর আছে, তাহলে অবভিয়াসলি এখানে দুইটা জিনিসের কথা বলা আছে, এই যে ঢাকা, আর এখানে অবশ্যই কি আছে, রাজশাহী। তাহলে দেন দোষ, তাহলে সঠিক উত্তর কোনটা, এ নাম্বারটা, সঠিক উত্তর কোনটা, এ নাম্বারটা। তাহলে বুঝতে পারছি। তাহলে এই যে একটা টপিক 100% ক্লিয়ার, যদি প্রশ্ন আসে দেন দ্যাট অফ এন্ড দেন দোজ অফ, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট আনসার, এখানে কোনটা সঠিক, নিচের কোনটা শুদ্ধ, যে কোনো বাক্য থেকে আসুক না কেন, পিন পয়েন্ট এরর থেকে আসুক, যেখান থেকে আসুক তুমি কিন্তু পারবা, বা কারেকশন থেকে আসলেও তুমি পারবা, ঠিক আছে। আশা করি এটা একদম 100% ক্লিয়ার, আশা করি এটা 100% ক্লিয়ার, ঠিক আছে। ওকে ফাইন, চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি। এই যে এখানে তোমাদের আমরা মুখস্থ শিখে আসছি যে ওয়ান থাকলে ওয়ান্স দিতে হয়, বাট রিজনটা কি, রিজনটা দেখবো। 3 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইখানে মানে আমি বিভিন্ন টপিক এখানে অ্যাডজাস্ট করছি, বিভিন্ন টপিক থেকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, যেন হচ্ছে তোমার সব টপিকের প্রতি একটা আলাদা একটা কনসেন্ট্রেশন আসে এবং কেমনে প্রশ্ন আসে এটা যেন তুমি বুঝতে পারো, কেমন এই জিনিসটা।
এটা একটু আনসার করবো সবাই মিলে, একদম সবাই মিলে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে ওয়ান শট ওবি ওয়ান্স প্যারেন্ট। দেন এটা তো সবাই আমরা খুব ভালো করে জানি, তাই না? এটা অবভিয়াসলি আনসার করতে পারবো সবাই। থ্রি এ বলতেছো, থ্রি সবাই কি বলছো, বি বলছো, আবার এ বলছো। এটা আসলে কি? ওয়ান শট ওবি দেয়ার প্যারেন্টস। আচ্ছা দেখো, এখানে সবাই এ নাম্বার আনসার করতেছো। হ্যাঁ, এখানে সঠিক উত্তর যেটা, আচ্ছা থ্রি এ, হ্যাঁ সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমার এ নাম্বারটা, ধরে নিলাম সঠিক উত্তর কোনটা, এ নাম্বারটা। কেন এগুলো ভুল হয়েছে এখানে একটু জিনিস তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখানে অবশ্যই এই জিনিসটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? অবশ্যই এই জিনিসটা তোমাদেরকে জানা উচিত। কখন আমরা মানে হিজ ব্যবহার করব, হার ব্যবহার করব, বা ওয়ান্স ব্যবহার করব। দেখো এই জিনিসটা আমরা এইভাবে শিখবো, সেটা হচ্ছে যদি কখনো দেখো ওয়ান আছে, কি আছে, ওয়ান, ওয়ান শব্দের পরে যদি মেল থাকে, কি থাকে, মেল, মেল মানে তো বুঝে অবশ্যই। যদি মেল থাকে মানে পুরুষবাচক শব্দ থাকে, ওয়ান অফ দা বয়েস থাকে না, ওয়ান অফ দা বয়েস, এরকম ওয়ান এর পরে যদি মেল থাকে, পুরুষবাচক শব্দ থাকে, তাহলে এখানে পজিটিভ ফর্ম যেটা বসবে সেটা হচ্ছে হিজ বসবে। কি বসবে? হিজ, মনে রাখো। এবং এখানে ওয়ান এর পরে যদি দেখো এখানে ফিমেল, যদি ফিমেল মানে হচ্ছে মহিলা যদি থাকে, তাহলে এখানে কি দিব? হার দিব। কি দিব? হার। কি দিব? হার। আর একটা কথা হচ্ছে, যদি ওয়ান এর পরে আমি এখানে মেল অথবা ফিমেল, অথবা কি ফিমেল কোনো কিছু না পাই, মেল অথবা ফিমেল যদি কোনোটাই না থাকে, কোনো নির্দিষ্ট করা না থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে কি দিব? ওয়ান্স। কি দিব? ওয়ান্স। এই তিনটা কথা, এই তিনটা কথা সুন্দর মতন খাতায় লিখে নাও। ওয়ান এর পরে যদি মেল থাকে, ওয়ান অফ দা বয়েস, ঠিক আছে? তাহলে বয়েস এটা অবশ্য ছেলে, পুরুষবাচক শব্দ। ওয়ান অফ দা গার্লস, তাহলে এখানে কি হবে? গার্লস, মেয়ে মানে মহিলা। এখানে হার লাগাই দিতে হবে এবং এখানে হিস লাগাইতে হবে। এটা পজিটিভ ফর্মে, এটাই হচ্ছে কি আমার পজিটিভ ফর্মে। আর যদি মেল ফিমেল কোনো কিছুই যুক্ত না থাকে, ওয়ান্স ব্যবহার করব। সবাই কি বুঝছো? এতটুকু সবাই ক্লিয়ার? আমাদেরকে বেসিক থেকে না পড়লে আসলে আমাদের ইংলিশ ফাউন্ডেশনটা কখনোই মানে গঠিত হবে না, ঠিক আছে? মানে ইংলিশের যে ভিত্তি মজবুত হবে না। বুঝে বুঝে পড়লে, একদম প্রপারলি বুঝলে দেখবা যে ইংলিশটা অনেক সহজ। সবগুলো টপিক মানে অর্থ বুঝো না বুঝো ডাজ নট ম্যাটার, বাট গ্রামাটিক্যাল সেন্সটা বুঝলে হলো। 100% ক্লিয়ার? এটা 100% ক্লিয়ার? তাহলে আমরা এইখানে কি পেয়েছি? ওয়ান শট ওবি। এখানে আসলে এইখানে ওয়ান এর পরে এখন কাকে কাকে কি করতে বলছে কিছু নির্দেশ করা নাই, কাজে আমরা এখানে কি ব্যবহার করব? এই ওয়ান্স ব্যবহার করব। ঠিক আছে, বুঝা গেল? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ডান। আসা পরবর্তী কোয়েশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের এক একটা রিজন আছে, একটা এক্সপ্লেনেশন আছে। আমি যতটুকু পারি, যতটুকু আমার ব্রেনে আছে, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। এবং এতটুকু দিয়ে আশা করি তুমি অ্যাডমিশন টেস্টে ভালো একটা মার্কস করতে পারবে ডিরেক্টলি। ঠিক আছে, এখন আসো এই এই প্রশ্নে একটু আসি আমরা। তোমাকে যেটা বলো 4 নম্বর কোয়েশ্চেন, দা এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দা হল। ঠিক আছে, যতগুলা কোয়েশ্চেন আমি করাচ্ছি সবগুলা কোয়েশ্চেনই বিভিন্ন জায়গা থেকে 4-5 বার করে আসছে, 4 থেকে 5 বার করে আসছে। আমি ওই প্রশ্নগুলো তোমাদেরকে পড়াবো এই 500 কোয়েশ্চেনের মধ্যে। যদি কোনো একটা স্টুডেন্ট যদি এই 500 কোয়েশ্চেন আমার যদি ক্লাসগুলো করে, সে ইংলিশটাকে আগের চেয়ে একটু ভালোভাবে দেখবে। মানে আমরা যে জিনিসটা পছন্দ হয় না এটা কিন্তু দেখতে পারি না, মানে দেখলেই কেন জানি একটা খারাপ লাগা কাজ করে। বাট তুমি যদি আমার এই ক্লাসগুলো করে 500 কোয়েশ্চেন যদি সলভ তুমি করো একজন এক্সপ্লেনেশন সহ, তুমি ইংলিশকে একটু ভালো দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, এখানে যে জিনিসটা আসলে সেটা হচ্ছে আফটার এবং বিফোর এর রুলটা। আফটার এন্ড বিফোর, আফটার এবং কি বলতো বিফোর, এই রুলটা এখানে আসবে। আফটার এন্ড বিফোর এই রুলটা এখানে আসবে। দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল। এখানে বিফোর মানে কি বলতো? বিফোর মানে আগে। বিফোর মানে কি আমি যেভাবে শিখেছি, বিফোর মানে কি আগে, আর আফটার মানে কি পরে। আফটার মানে কি পরে। বিফোর এবং আফটার যেখানেই থাকবে, যেখানেই থাকবে কোন একটা বাক্যের মধ্যে থাকলে সেখানে মেজর যে নাউন টেন্সটা নিয়ে আসবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি বলতো? পাস্ট পারফেক্ট, সেটা হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সটা তুমি ইউজ করবা। যদি কখনো দেখো বিফোর মানে আগে, তাহলে তুমি এখানে আগে পাস্ট পারফেক্ট টেন্স বসাবা, পাস্ট পারফেক্ট। যদি কখনো দেখো এখানে আফটার, যদি এখানে থাকতো আফটার, তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর বাকিটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সবাই সি নাম্বার পাস্ট পারফেক্ট, ইয়েস। তাহলে আমরা এইভাবে শিখবো। তো সঠিক উত্তর কোনটা? এই সি নাম্বারটা, সি নাম্বারটা। বিফোর মানে কি আগে, বিফোর মানে কি আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, পরে সরাসরি এমনি বসাই আছে পাস্ট ইনডিফিনিট। আফটার বিফোর রুলে দুইটা টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আফটার মানে আগে মানে পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট, আর বাকিটা পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার?
সবাই এটা ক্লিয়ার? তাহলে একটা প্রশ্ন দিয়ে দেখো, এখানে কিন্তু একটা রুলস পড়াচ্ছি, এই রুলসের মধ্যে 1000টা প্রশ্ন দিলে তুমি পারবা, 1000টা প্রশ্ন দিলেও তুমি পারবা, ঠিক আছে? 1000টা প্রশ্ন দিলেও কি তুমি পারবা। আশা করি ক্লিয়ার। আফটার এবং বিফোর আশা করি ক্লিয়ার, ঠিক আছে? হুম, ওকে ফাইন। পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট, সবাই একটু কষ্ট করে লিখবো। পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রত্যেকটা এখানে দুইটা স্ট্রাকচার খুব ভালো করে পড়বা, তাহলে তোমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ইয়েস, থ্যাংক ইউ। আসো পরবর্তী প্রশ্নে। এখন দেখো আমাদের আরেকটা জিনিস আছে, কি জানো? আমাদের প্রনাউন। এই প্রনাউন চ্যাপ্টারটা, বিশেষ করে এই যে প্রনাউন চ্যাপ্টারটা, প্রনাউন, এই প্রনাউন চ্যাপ্টারটা আমরা তো জানি নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রনাউন বলা হয়। খুব ইজিলি আমরা শিখেছি, খুব ভালোভাবে স্মুথলি বলতে পারি। কিন্তু এখানে কিন্তু প্রনাউনের অনেক গোষ্ঠী আছে, বুঝছো? তার বংশটা একটু বড়। সেখান থেকে একটা বংশের নাম হচ্ছে রিলেটিভ প্রনাউন। কি বলো? একটা বংশের নাম কি? রিলেটিভ প্রনাউন। এই বেড়া এত প্যাচ, মানে এটা বুঝতে একটু অসুবিধা হয়। রিলেটিভ প্রনাউন, বুঝছো? রিলেটিভ প্রনাউনের ধরো হচ্ছে আমরা হো ইউজ করি, তারপরে ধরো আমরা এখানে হোস নিতে পারি, তারপরে হুইস বসতে পারে, কেমন? তারপরে এখানে আমার হুম বসতে পারে। এই প্রত্যেকটার এক একটা স্ট্রাকচার আছে, একটা স্ট্র্যাটেজি আছে। তো এই জিনিসটা আমরা শিখবো। বলো তো কি হবে? ইজ মিস্টার কবির ড্যাশ আই থিঙ্ক ইজ দা ম্যানেজার। এটা কি হবে? সবাই একটু আনসার করো, এটা তাহলে কি হবে ভাইয়া? প্রনাউন। আচ্ছা, 500 প্রশ্নের টার্গেটে এটা 5 নম্বর প্রশ্ন, আরো অনেকগুলো প্রশ্ন আছে, কেমন? সবাই বলছে বি নাম্বারটা হবে, হো হবে। কেন হো হবে সেটা কিন্তু আমাদেরকে অবভিয়াসলি জানা দরকার। এখানে ভার্ব হচ্ছে ফ্যাক্ট, ভার্ব। আমরা এত ডিপলি শিখবো না, মানে আমাদের এমসিকিউ পরীক্ষা, তাই না? তো এমসিকিউ পরীক্ষার মধ্যে এতটা প্রেশার নেওয়ার দরকার আছে? আসেনি, আসে না। এত প্রেশার নেওয়ার দরকার নেই, আমরা সিম্পল ভাবে শিখবো এই প্রশ্নটা। দেখো, হি এর জন্য একটা ভার্ব আছে, শেষ। আই এর জন্য একটা ভার্ব আছে, শেষ। এখন এখানে কি আছে বলতো? এখানে একটা ভার্ব আছে, ইজ। এখন প্রত্যেকের জন্য, প্রত্যেক সাবজেক্টের জন্য একটা করে ভার্ব আছে। সবাই কিন্তু সবার মতো করে নিয়ে নিছে, ঠিক আছে? তোমারটা তুমি নিয়ে নিলা, তারটা তার নিয়ে নিলো, মানে সঙ্গী বাছাই করে নিয়ে নিছো, কোনো সমস্যা নেই। কিন্তু সে তো একলা পড়ছে, ইজ তো একটা ভার্ব, ইজ একটা কি বলতো? ভার্ব। সে তো একাকি বসে আছে। তো ইজ এর জন্য একটা সাবজেক্ট লাগবে না? এর সামনে একটা কি বসে বলতো? একটা সাবজেক্ট কি বসা উচিত না? অবশ্যই উচিত। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা? এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা? এখানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হো। এই হো হচ্ছে এখানে সাবজেক্টিভ, তাহলে এখানে কি হবে? হো, ঠিক আছে? হো ইজ দা ম্যানেজার। আমি যদি বলতাম হি ইজ মিস্টার কবির, হ্যাঁ, বাক্য হয়ে যাচ্ছে, বাক্য শেষ। আই থিঙ্ক, এটাও একটা বাক্য শেষ। হো ইজ দা ম্যানেজার, যে কিনা ম্যানেজার, ঠিক আছে? এরকম আর কি। তাহলে এইভাবে করে আমরা কি শিখতে পারলাম। তাহলে আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এটা এভাবে আসবে, হোয়ের পরে ভার্ব বসে, হোয়ের পরে কি বসে? হোয়ের পরে কি বসে? ভার্ব বসে। অনেকে মনে করবা, অনেকে মনে করো হুম বসাই দিবা, কেন? কেন হুম বসাবা? কারণ আমরা শিখেছি ভাই, আমরা শিখেছি হুমটা কখন বসে? এর পরেও সাবজেক্ট, এর আগেও সাবজেক্ট, মাঝখানে হুম বসে। এই যে এখানে ধর হচ্ছে কবির আছে, সাবজেক্ট একটা জিনিস, এখানে আয় আছে, লাগাও হুম, বাট হবে না, ঠিক আছে? হবে না। তাহলে এখানে ভার্বটা দেখতে হবে, ভার্বটা কোন জায়গায় আছে ওইটা খেয়াল করে তুমি বসাবা। মানে যার, যাকে দিয়ে ভালো লাগে ওকে ওই জায়গায় বসায় রাখবা, তাহলে পারফেক্ট। তাহলে জিনিসটা কি হয়ে যাবে? পারফেক্ট হয়ে যাবে। তাহলে হি ইজ মিস্টার কবির, এই যে একটা জিনিস হয়ে গেল। যেমন, হ্যাঁ, হি ইজ মিস্টার কবির একটা, আই থিঙ্ক এই যে একটা, ইজ এর জন্য সাবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে হো। এখানে সাবজেক্টিভ ফর্মটা হো, শেষ। ওকে, ডান। দেন নেক্সট কোশ্চেন। এই যে দেখো বয়স থেকে, দেখো তোমরা কিন্তু আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ করতে, তোমরা তো অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী, আমি খুব ভালো করে জানি, বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, অ্যাক্টিভ স্টুডেন্ট, অনেক ল্যাবরিয়াস স্টুডেন্ট, যারা অনেক পরিশ্রম করতেছে এখন পর্যন্ত চান্স পাওয়ার জন্য। তো তোমরা একটা কাজ করবে, প্রত্যেকটা প্রশ্নের পরে টপিকের নামটা লিখে রাখবা। কেন লিখে রাখবা বলো তো? কারণ হচ্ছে এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এবং এখান থেকে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য একটা ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রশ্ন আমরা বলি না, যারা চান্স পায় তারা কিন্তু সবাই বলে যে প্রশ্ন ব্যাংক পড়ছি, প্রশ্ন ব্যাংক পড়ছি, প্রশ্ন ব্যাংক পড়ে চান্স পেয়ে গেছি, প্রশ্ন ব্যাংকে যা ছিল সেগুলো পড়ছি। কথাটা একটু ডিপ। কেমনে? প্রশ্ন ব্যাংকে যে যে টপিক গুলো ছিল ওই টপিক গুলো পড়ছে, চান্স পেয়ে গেছে।
তুমি এই কাজটা করবা, যে প্রশ্নগুলো পড়াচ্ছি প্রত্যেকের টপিকের নাম লিখে রাখবা এবং ওই টপিকগুলো পড়বা, তাহলেই হবে ইনশাল্লাহ। কেমন? এটা ভয়েস থেকে আসছে, হ্যাঁ ভয়েস থেকে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সাম চিলড্রেন আর হেল্পিং দ্য ওয়ান্টেড ম্যান, প্যাসিভ করতে বলছে। এই বাক্যটা কি বলতে বলছে? প্যাসিভ করতে বলছে, প্যাসিভ। সবাই একটু বলবো আমরা, এই প্যাসিভ করতে বলছে। সিক্স এর কি হবে বলতো? সিক্স এর কি হবে? আমার এখানে এত প্যারা নেওয়ার কিছু নাই, নর্মাল ভাবে শিখবা, ঠিক আছে? প্যারা নেওয়ার কিছু নাই, এটা অ্যাক্টিভে আছে, এটা অ্যাক্টিভ আছে। এখন অ্যাক্টিভ যা আছে কেমনে বুঝছো? অ্যাক্টিভ ভয়েস সবসময় টেন্স ফলো করে, কি ফলো করে? ডিরেক্টলি টেন্স ফলো, ইনডিরেক্টলি না, ডিরেক্টলি টেন্স ফলো করে। যেটা দেখবা টেন্স অনুযায়ী আছে অ্যাক্টিভ ভয়েস, টেন্স থেকে একটু ভিন্ন হয়ে গেছে, সাথে কিছু লাগে গেছে, ওটা প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা আরেকটা জিনিস জানি যে ভাই থাকা মানেই প্যাসিভ, আসলে কিন্তু না। আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ভাই বসে না, সেগুলো আমি লিখে দিব, সমস্যা নাই, লিখে দিব আমি। কেমন? এটা অ্যাক্টিভ, কারণ কি সাম চিলড্রেন আর হেল্পিং দ্য ওয়ান্টেড ম্যান, এটা টেন্স ফলো করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবা, যদি কখনো দেখো যে এম তারপরে ইজ তারপরে হচ্ছে কি আর, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্যাসিভে যদি আমি রূপান্তর করি, যদি প্যাসিভে রূপান্তর করি, একটা সুন্দর করে বিং আসবে, অতিরিক্ত কি আসবে? বিং। আমার একটা জিনিস লাগবে, বিং লাগবে। এখন এই বিংটা কোথায় আছে এটা বের করব, এটা বের করলে উত্তর শেষ। এই যে আমি এখন দেখি তো বিং কোথায় আছে, এটা নাই, তাহলে ক্রস। আর এখানে কি আছে দেখার সময় নাই আমার, এত সময় আছে, এখানে বিং আছে, বিং নাই, ক্রস। এটা প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু সেম টু সেম তুলছি আমি, এখানে বিং আছে নাই, ক্রস। তাহলে কোনো কথা না হয়ে আমার 6 এর ডি নাম্বারটা উত্তর, এই যেখানে বিং আছে। কথা বোঝা গেল? এভাবে শিখবো আমরা, আমরা এইভাবে শিখবো। তাহলে সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে ডি নাম্বারটা। সঠিক উত্তর কোনটা? এই যে হচ্ছে ডি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে? ডি। তাহলে এখানে জাস্ট বিংটা দেখেই বুঝতে পারে, আর বাকিগুলো আমরা শিখিনি, কারণ এই টেন্সের এরকমই ফর্মুলা। কেমন? 6 এর ডি, আশা করি বুঝছো, ক্লিয়ার? চলো তোমাদেরকে আর একটু কিছু পড়াই। এখানে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে তোমরা একটা খাতার মধ্যে সুন্দর করে লিখো যে সকল মানে প্যাসিভ ভয়েসে বাই বসে না, মানে বাইটা বসবে না, ঠিক আছে? যে সকল শব্দের পরে প্যাসিভ ভয়েসে তোমরা একটু লিখো যে সকল ভার্বের পরে, হ্যাঁ ভার্ব এর পরে প্যাসিভ ভয়েসে বাই বসে না, প্যাসিভ ভয়েসে ভয়েসে কি বাই বসে না, বাইটা বসবে না, ভয়েসে বাই বসে না। কি কি আছে? যেমন আমি এখান থেকে লিখি, সেটা হচ্ছে নো, নো এর উপরে কি বসে? টু বসে। তাহলে মনে রাখো, আমরা প্যাসিভ বলতে কি মানে বাই মনে করি, কিন্তু পরীক্ষায় কোনটা আসে জানো? পরীক্ষায় আসে এই যে জিনিসগুলা, মানে আমরা তো মনে করি বাই বসালে হয়ে যাবে, বাট বাই হবে না, আমরা তো এই জিনিসটা, যেমন ধরো হচ্ছে অ্যানোয়েট, অ্যানোয়েট উইথ যদি থাকে সেটা হবে ব্যক্তির সাথে, মানে এটা ব্যক্তি বোঝালে অ্যানোয়েট উইথ হবে। আরেকটা আছে অ্যানোয়েট এট, এটা হচ্ছে বস্তু, বস্তু বোঝালে মূলত আমরা অ্যানোয়েট এট ইউজ করবো, এভাবে করে। বুঝতেছো? তোমরা সবাই একটু লিখিও, এমসি গুলা পিডিএফ দেন, হ্যাঁ পিডিএফ দিব, তোমরা ক্লাস করো এবং অবশ্যই দিব 500 এমসিকিউর একটা পিডিএফ অবশ্যই তোমাদেরকে আমরা ধরাই দিব, কোনো সমস্যা নাই। দেন সিজ, সিজ সাথে কি বসে? উইথ, মানে ধরা। সিজ এর পরে কি বসে? উইথ বসে, বাই বসে না কখনো, এটা অবশ্যই একটু খেয়াল করবা। তারপরে সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ সাথে কি বসে? এট বসে, খেয়াল করবা, এগুলো একটু লিখে রাখো। নো টু, আমার থার্ড মানে যদি বি3 করি তাহলে কি হবে? নন টু হবে, অ্যানোয়েট উইথ হবে, অ্যানোয়েট এট হবে, বস্তুর সাথে যদি হয় অ্যানোয়েট এট। তারপর হচ্ছে সিজ সাথে অবশ্যই উইথ হবে, সারপ্রাইজ সাথে এট হবে। এই জিনিসগুলো একটু খুব ভালো করে লেখো। দেন আমি আরেকটু লিখতে, সেটা হচ্ছে ভিক্স এট, ভিক্স এট। তারপরে শুক, শোক এট, শোক এট, ঠিক আছে? ভিক্স এট, তারপরে শোক এট, এই জিনিসগুলা। দেন আমরা একটু এদিকে লিখি কভার উইথ, তারপর হচ্ছে কভার উইথ, তারপর হচ্ছে কন্টেইন, কন্টেইনের সাথে ইন বসে, এই জিনিসগুলো লিখে রাখো। এবং প্রিপোজিশনের ক্ষেত্রে তোমার লাগবে, মানে এই শব্দগুলো দেখবা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন পড়ি তখন এই শব্দগুলো তোমার কাজে লাগিয়ে দিতে পারে। তো আমরা সবগুলো একসাথে তাহলে পড়লেই ভালো হয়, তাই না? তারপর আর বলতেছে মার্বেল এট, মার্বেল এট। সবাই লিখে ডান লিখবা, কষ্ট করে, একটু কষ্ট করে সবাই লিখে ডান লিখবা প্লিজ, সবাই লিখে ডান লিখবা, সবাই লিখে ডান লিখবা। তোমরা খাতায় লিখে আমাকে একটু ডান লিখবা, দেন আমি মুছে দেন পরবর্তীগুলো লিখবো, ঠিক আছে? পরবর্তীগুলো লিখবো।
এখানে লেখার জায়গা কোথায়? স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ, এটা লিখতে পারো। ঠিক আছে, মার্বেল এট আমরা লিখছি, তারপরে আরেকটা লিখতে পারো ওরিট অ্যাবাউট, ওরিট, ওরিট অ্যাবাউট। কষ্ট করে একটু বুঝে শুনে লিখে নাও তাহলে হবে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, সবাই লিখো, আমি সময় দিচ্ছি, সমস্যা নেই, লিখো। আরেকটা আছে, সেটা হচ্ছে ইমবোডিয়াট ইন, ইমবোডিয়াট, ইমবোডিয়াট ইন, এই শব্দগুলো, এখানে যতগুলো শব্দ আছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও লাগবে, এবং ভয়েসের সময় দেখবা যে এখান থেকে তোমার আসছে। ঠিক আছে, কারণ বাই দিয়ে নরমালি আসে না, যদি আসে একটু ভিন্ন লেভেলে আসে। তো অপশনের মধ্যে দেখবা যে এই শব্দগুলোর সাথে কোনটা অ্যাডজাস্ট বসাই দিবা, তাহলে শেষ, উত্তর শেষ হয়ে যাবে। রুমকি বুড়া, তারপর হচ্ছে মাইশা মেহরুন, কামরুন নাহার, নিশি দাস, জান্নাতুল্লাহ নিশো, সবাই লিখছে ডান। ওকে, কন্টেন ইন, ঋতু দাস, তাহমিনা সুলতান কাশ্মীর বলছে আরো আছে না, এইগুলো লিখো, এগুলো লিখলেই হবে আশা করি। ঠিক আছে, এগুলো লিখলে হবে। সবারই ডান, তাহলে মুছে দিলাম। পরবর্তী প্রশ্নে যাই আমি, কেমন? পরবর্তী প্রশ্নে যাই। ওকে, তাহলে এখানে কি কি বললাম আমরা? নো টু, অ্যানোয়েড উইথ, অ্যানোয়েড এড, সিজ উইথ, দেন সারপ্রাইজ এড, ভেক্স এড, শোক এড, কভার উইথ, কন্টেন ইন, মার্বেল এড, স্যাটিসফাইড উইথ, ওরিট অ্যাবাউট, দেন ইম্বোডিয়েট ইন, শেষ। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা যাই। দেখো আচ্ছা, দেখো এখানে কোশ্চেনটা ছিল যে দ্য প্রাইস অফ রাইস হ্যাজ বিন ড্যাশ এ লট দিস ইয়ার। এই প্রশ্নটা আমরা একটু দেখব, এই প্রশ্নটা একটু দেখবো। দেখো এখানে আমাদের এই টপিকের মধ্যে আরেকটা জিনিস আছে অর্থবোধে, মানে অর্থভেদে। ধরো হচ্ছে অর্থভেদেও আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হয়, পড়ে নাহলে প্রবলেমে পড়তে হয়। অর্থভেদে কেমন? অর্থভেদে। এখন অর্থভেদে জিনিসগুলো কিভাবে আসে, যেমন ধরো এখানে যে শব্দটা বলছে, কই গেল, সরি সরি সরি, এই তো, এই প্রশ্নটা, দ্য রাইস, সরি, দ্য প্রাইস অফ রাইস, হ্যাঁ, ড্যাশ। এখন জিনিসটা হচ্ছে এখানে আহ, একটা হচ্ছে রেইস, আরেকটা হচ্ছে আমার এই যে এই রাইসটা, এই দুইটা শব্দ এখানে আছে। এই দুইটা শব্দের অর্থ জানতে হবে, এই দুইটা শব্দের অর্থ জানলেই আমাদের এটা হয়ে যাবে। সবাই কি বলছে ডি, কোনটা হবে এটা? রাইজেন বলছে সবাই সাতের সি নাম্বারটা বলছে সবাই, সি, সি নাম্বারটা। আচ্ছা, দেখো এখানে যেটা দাম বাড়া, ঠিক আছে, দাম বাড়া, ঘুম থেকে উঠা, এরকম শব্দের অর্থে, ঘুম থেকে উঠা, বিছানা থেকে উঠা, অথবা দাম বাড়া, এই অর্থে আমরা হচ্ছে এই শব্দটা ইউজ করি। কোন শব্দটা? এই শব্দটা। ঠিক আছে, অথবা দাম বাড়া তুমি লিখে নিতে পারো, সেটা হচ্ছে দাম বাড়া বা দাম বাড়ানোর অর্থে আমরা এই শব্দটা ইউজ করি। দেন এইটা যেটা, সেটা উত্তোলন করা। কি করা? উত্তোলন করা, মানে কোন একটা কিছু উত্তোলন করা, উত্তোলন, উত্তোলন করা, এটার অর্থে ব্যবহার করা হয়। এখন যেহেতু এখানে হ্যাজ বিন আছে, এই বাক্যটা প্যাসিভ মুড। ঠিক আছে, প্যাসিভ মুড। বিশেষ করে আমরা তো জানি হ্যাভ বিন এবং হ্যাজ বিন, হ্যাজ বিন অথবা ধরো হচ্ছে হ্যাভ বিন, এইটার পরে মূলত আমাদের নরমালি ইন জেনারেলি আমরা কি মনে করি, ভার্বের সাথে যুক্ত হয় টেন্স অনুযায়ী। কিন্তু যখনই দেখবা যে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এগুলোর পরে আমার ভার্বের 3 নং ফর্ম হচ্ছে, মনে করবা সেটা হচ্ছে আমার প্যাসিভে চলে গেছে। কোথায় চলে গেছে? প্যাসিভে চলে গেছে। কথা বলছো? প্যাসিভে। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিতে পারি? সেটা হচ্ছে এখানে সি নাম্বারটা, যারা সঠিক আনসার দিয়েছে সঠিক উত্তর সি। আমার ভার্বের 3 নং ফর্ম হবে। ঠিক আছে, ভার্বের 3 নং ফর্ম হবে, সেটা হচ্ছে সি নাম্বারটা, ভার্বের বি3 ফর্ম, সি। যারা সি নাম্বার আনসার করেছে তারা সঠিক উত্তর হয়েছে, এটা সঠিক উত্তর। কেমন? তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা বলে নিয়ত করেছো বা এখন এই পরিশ্রম করতেছো, এটা লেগে থাকো শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত লেগে থাকবো, 100% হবে। কেন হবে না আমাকে বলো তো, কেন হবে না? হবেই হবে। হয়েছে ভাই, ঠিক আছে, হৃদয় হাসান বলছে হয়েছে ভাই, থ্যাংক ইউ। চলো পরবর্তী কোয়েশ্চেনে যাই। তাহলে এটা আমাদের ছিল অর্থভেদে। এখন এটা আসো, আমাদের এই টপিকের নামটা কেউ বলতে পারবা? এই টপিকের নামটা কেউ বলতে পারবা? জেরিন ইজ এ স্কলার, অ্যান অ্যাথলেট অ্যান্ড ড্যাশ। সেম, এ স্কলার, অ্যান অ্যাথলেট। এখন কি হবে? এখন ওইখানে কি হবে এই জিনিসটা? সবাই টপিকে অবশ্যই নামটা লিখে রাখবা। আহ
সবাই আনসার দিচ্ছ, থ্যাংক ইউ। আচ্ছা, এই টপিকের নামটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, দেখো এখন এখানে যেটা সেটা হচ্ছে প্যারালিজম পড়ছি না আমরা, প্যারালিজম পড়ছি না, মানে সব মিল থাকতে হবে। অর্থাৎ এখানে যদি আমার ভার্বের বি ওয়ান ফর্ম হয়, এখানে ভার্বের বি ওয়ান ফর্ম হবে। এখানে যদি ভার্বের বি টু হয়, এখানে ভার্বের বি টু ফর্ম হবে। এখানে ভার্বের 3 নং হলে এখানে ভার্বের 3 নং হবে। অথবা এখানে যদি 2 প্লাস বি ওয়ান থাকে, 2 প্লাস বি ওয়ান, এখানেও 2 প্লাস বি ওয়ান হবে, মানে সব সেম। এখানে যদি আমার ধরো হচ্ছে নাউন থাকে, এই জায়গাতেও আমার নাউন ইউজ করতে হবে। এখানে যদি আমার ধরো হচ্ছে ভার্ব থাকে, তাহলে এখানে আমার ভার্ব ইউজ করতে হবে, মানে সেম, দ্যার ইজ নো ডিফারেন্স, মানে কোনো পার্থক্য করা যাবে না, সব সেম থাকতে হবে। এ স্কলার, অ্যান অ্যাথলেট, তাহলে অবশ্যই সেখানে কি হতে পারে বলতো? সবাই উত্তর কি দিই? অ্যান আর্টিস্ট। ইয়েস, তাহলে এটা কেন হয়েছে? তার মানে জেরিন একজন স্কলার, অ্যাথলেট অ্যান্ড আর্টিস্ট, তাহলে তার সেই নাউনটাকে মডিফাই করছে বা নাউনটাকে সে কেন্দ্র করছে। সঠিক উত্তর সি নাম্বারটা। আর্টিস্টিক এটা হবে না, শুধু আর্ট কখনোই হবে না, আর্টিস্ট কখনোই হবে না। এখন আর্টিস্ট ইউজ করলাম, বাট এর আগে তো আর্টিকেল এন আমাকে বসাইতে হবে, এখানে যেমনটা বসা ছিল, এ স্কলার, এন অ্যাথলেট, এন আর্টিস্ট, প্যারালিজম টপিক থেকে। তাই সুন্দর মতন করে লিখে রাখো, এই টপিকগুলো লিখে রাখো ভাই প্লিজ, এই টপিকগুলা খাতায় সুন্দর করে লিখে রাখো, এই টপিক থেকে ভালো করে পড়বা, দেখবা যে কোয়েশ্চেন চলে আসছে। কেমন? হ্যাঁ, সবাই পারছো। সি নাম্বারটা সঠিক উত্তর, সি নাম্বার হচ্ছে এখানে সঠিক উত্তর। ফাইন, তাহলে এই যে ব্যাখ্যাগুলা, মানে এখানে যদি ধরো হচ্ছে এরকম একটাই থাকতো, ফর এক্সাম্পল এখন ধরো এই এই স্কুলের জায়গায় এখানে একটা ধরো অ্যাডজেক্টিভ আছে, ধরো এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে অবশ্যই এখানেও অ্যাডজেক্টিভ হইতো, এখানেও কি হইতো? অ্যাডজেক্টিভ হইতো, এন্ড দেন এখানেও কি হইতো? আমার অ্যাডজেক্টিভ হইতো, মানে সেম থাকতে হবে। এইখানে যদি আমার 2 প্লাস বি ওয়ান থাকে, তাহলে এখানেও 2 প্লাস বি ওয়ান হবে, ওইখানেও হবে 2 প্লাস বি, মানে সেম হবে। এটা হচ্ছে প্যারালেলিজমের নিয়মটা। কেমন? ফাইন, আরো কোয়েশ্চেন পড়বো আমরা। দেখো এখানে কি হয়েছে, সবুজ এন্টার দ্য রুম, সেট এন্ড ড্যাশ হিজ বুক। দেখো এইখানে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনটা পারার মতো এবং পারতে হবে। তোমরা যে কোনো ইউনিটে পরীক্ষা দাও না কেন, যে কোনো ইউনিটে, যে কোনো ইউনিটে পরীক্ষা দাও না, এ বি সি টি যেখানে পরীক্ষা দাও, বি ওয়ান বি টু ডি ওয়ান, তোমার ইংরেজি লাগবে, এবং ইংরেজির ভিত্তিগুলা গ্রামাটিক্যাল সেন্স সব জায়গায় একই। ঠিক আছে, তো তুমি এই জিনিসগুলো অবশ্যই তোমাকে মারাত্মক ভাবে করে যেতে হবে, একদম মারাত্মক ভাবে। আচ্ছা, তাহলে এটা কি হবে দেখো, সবুজ এন্টার্ড, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো প্রিভিয়াস কোশ্চেনের আলোকে, সবুজ এন্টার্ড এটা কি ফর্ম বলতো? বি টু ফর্ম, এটা অবশ্যই বি টু ফর্মে আছে। দা রুম, এখানে কি আছে? দা রুম। আচ্ছা, এই সেটটা কি আছে বলতো? এটা আমার বি টু তে আছে, মানে ফর্ম। তাহলে এখানে দেখো, এখানে আমার কি হতে পারে বলতো? তাহলে অবশ্যই এখানে বি টু ফর্মই হবে। ঠিক আছে, মানে সব সেম আসতেছে, দেখছো সব সেম। এখন এগুলোতে কমা থাকবে, কমা দিয়ে দিয়ে থাকবে, একদম বেসিক কথা বলতেছি, কমা দিয়ে দিয়ে থাকবে এন্ড হওয়ার আগ পর্যন্ত। তাহলে এখানে কোনটা হবে? এই যে অফেন শব্দটা, এটাও কিন্তু প্যারালিজমের রুল। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করবা, মানে তোমরা যেখানেই পড়ো না কেন, অফলাইন অনলাইন বা যেখানে ইচ্ছা সেখানে পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা কি করবা, যে টপিকটা টিচার পড়াচ্ছে ওই টপিকে কেন্দ্র করে তোমার বইতে একটু প্র্যাকটিস করবা। তুমি যখন একটা টিচারের ক্লাস করবা, আবার তার লেকচার পিডিএফ বা ক্লাস নোটটা তুমি মানে ফলো করবা, তারপর তোমার বইয়ের মধ্যে সেটাকে আবার রিভিশন দিবা বা প্র্যাকটিস করবা, তোমার আর ওই টপিকের উপর কোনো সমস্যা থাকার কথা না। এটা করবা, তাহলে আরো বেশি ভালো হবে। কেমন? তাহলে সঠিক উত্তর এখানে সি নাম্বারটা, সি হচ্ছে এখানে রাইট আনসার। তাহলে বি টু কেন দিছি? কারণ এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, সি হচ্ছে রাইট আনসার এই ফর্মের কারণে। আসো পরবর্তীতে, এই টপিকের নামটা কে বলতে পারো বলো? এই টপিক থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন আসছিল আমাদের ছবিতে, আমাদের ছবিতে এই টপিক থেকে প্রশ্ন আসছিল। ডু ইউ নো ওয়েন, বিশেষ করে এ ইউনিট বলো, এতে বি ইউনিট, দেন হচ্ছে সি অ্যান্ড ডি মেজর যে ইউনিট গুলো আছে, মানে এখানে আবার বি টু তেও চলে আসে। এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, গত বছর হয়তো এই ইউনিটে আসছিল, এই ইউনিটে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। বলো এটা কি হবে? সবাই একটু ঝটপট আনসার করবো। ডু ইউ নো হোয়েন ড্যাশ, এখানে বলছে ডু ইউ নো। হ্যাঁ, তো এই টপিকটা হচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন। ইমবেডেড কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন থেকে প্রশ্নটা করা। ইমবেডেড কোয়েশ্চেন তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখো, এবং আমি যে 500 এমসিকিউ তোমাদেরকে পড়াবো, এই 500 এমসিকিউ, এই 500 এমসিকিউর মধ্যে গ্রামাটিক্যাল যতগুলো রুলস আছে এবং ভোকাবুলারি যতগুলো আছে এবং লিটারেচার যতগুলো আছে, সবগুলার গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন গুলো তোমাদেরকে পড়াই দেবো এই 500 কোয়েশ্চেনে। ঠিক আছে,
তোমরা জাস্ট ক্লাসগুলো করিও, যখনই দেখবে ইংলিশ ক্লাস হচ্ছে দৌড় দিয়ে চলে আসবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইয়েস। তাহলে ডু ইউ নো, এখানে মাথায় রাখবা যে একসাথে দুইটা কোয়েশ্চেন মার্ক কখনো হয় না। মানে ডু ইউ নো, এখানে একটা কোয়েশ্চেন করছে ডাব্লিউএস কোয়েশ্চেন, যখন দেখবা এখানে ইন্টারোগেটিভ ফর্ম আছে, এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, পরবর্তীতে জাস্ট একটা জিনিস দেখবা, সাবজেক্ট প্লাস ভার্ব কোথায় আছে, সাবজেক্ট প্লাস ভার্ব কোন জায়গায় আছে, সাবজেক্ট প্লাস ভার্ব কোন জায়গায় আছে, ওইটা হবে সঠিক উত্তর, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে দেখো, এখানে সাবজেক্ট এখানে ফাউন্ডেড আছে, বাট জিনিসটা কি, এটা কি এমনি এমনি ফাউন্ড হয়ে গেছে, মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে না, প্যাসিভ মোডে নিয়ে আসতে হবে। সবাই কি আনসার করছে ডি নাম্বারটা, এটা অবশ্যই উত্তর হবে ডি নাম্বারটা। কেন ডি নাম্বার হবে, এটা সাবজেক্ট আছে ভার্ব আছে, এটা কেন হইলো না, কেন হইলো না, তার কারণটা হচ্ছে সে তো নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, তাকে প্রতিষ্ঠিত করা হয়। একটা স্কুল, একটা কলেজ, একটা মসজিদ, মানে যে কোনো একটা হসপিটাল বলো, এটা নিজে নিজে হয় না, এটা কারো দ্বারা হয়, কর্তৃপক্ষের দ্বারা হয়। দ্যাট মিনস প্যাসিভ। তো প্যাসিভে সরাসরি এইভাবে হয় না, প্যাসিভে আমার করতে গেলে এইখানে রুলটা ফলো করতে হয় যে কোনো টেন্সের ক্ষেত্রে। কেমন, সঠিক উত্তর ডি, শিওর, 100% শিওর, ওয়াজ ফাউন্ডেড। লাস্টে কোশ্চেন মার্ক থাকবে, কোশ্চেন মার্ক থাকবে কখন, যখন দেখবা এখানে আমার কোশ্চেন করছে ডু ইউ নো, ঠিক আছে, ক্যান ইউ প্লিজ টেল মি, এরকম ক্যান ইউ টেল মি, ক্যান ইউ সি, এখানে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। আর যদি এরকম আরেকটা কোশ্চেন আছে, এটা সবাই ক্লিয়ার, ইমবেডেড কোশ্চেন, ইমবেডেড কোশ্চেন, ইয়েস। এখানে একটা প্রশ্ন আছে, দেখো আই ডো নট নো, এখন আনসার করো, দেখি তো কি হবে। রুল সেম, বাট একটা পার্থক্য হয়ে গেছে, আই ডো নট নো আর ওটা ছিল ডো ইউ নো, ডো ইউ নো, আর এখানে হচ্ছে আই ডো নট নো। পার্থক্য কোন জায়গায়, পার্থক্যটা কোন জায়গায়, কোশ্চেন মার্কে, পার্থক্যটা হচ্ছে কোশ্চেন মার্কে। এখানে যেটা আই ডো নট নো, এটাতে কোশ্চেন মার্ক হবে না, আর যেটাতে এখানে যদি প্রথমেই তোমার এখানে ইন্টারগেটিভ জিনিস থাকে কোশ্চেন মার্ক হবে, আর এখানে যদি ইন্টারগেটিভ না থাকে কোশ্চেন মার্ক হবে না, এতটুকুই। বাট এখানে রুল সেম, ডাবলস কোশ্চেন, ডাবলস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে কি হবে, তাহলে বলো তো এখানে কি হবে, এ নাম্বারটা 11 বলছে, এ নাম্বারটা। একটা কথা খেয়াল করতে হবে, দুইটা কোশ্চেন একবারে কখনো হয় না, এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা নিতে পারি বলো, 11 নাম্বারটা কি হবে, সবাই আনসার করছে ডি নাম্বারটা, সবাই কি, সবাই আনসার করছে ডি নাম্বারটা, ডি সঠিক উত্তর কোনটা, হোয়ার হি লিভস। তাহলে একদম নরমালি চলে আসবা, নরমালি, সেখানে আবার কোশ্চেন করতে হবে না। মানে এটা তো আসলে কোশ্চেন মার্ক বলতে কোশ্চেন মার্ক, এখানে ইন্টারগেটিভ না, ঠিক আছে। কারণ ইমবেডেড কোশ্চেনের রুলসটা এমন যে এখানে ডাবলস কোশ্চেন থাকার পরে সাবজেক্ট ভার্ব বসবে, সাবজেক্ট ভার্ব, প্যারানোর কিছু নেই, এটা সহজ ভাবে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব কোথায় আছে সেটা সঠিক উত্তর হবে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কোনটা, এখানে সাবজেক্ট এই যে ভার্ব, ডাবলস কোশ্চেন, সঠিক উত্তর এইটা। এইটা কিন্তু প্যারা নেওয়ার কিছু নেই, এখানে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। এখানে একজন সি নাম্বারটা, হোয়ার হি ডাজ লিভ, এটা কিভাবে হয়, হোয়ার মানে হি ডাজ লিভ কখনো হয়, কখনোই হবে না। কেমন, সঠিক উত্তর ডি নাম্বারটা হবে। তাহলে এই যে দুইটা রুল, দুইটা রুল দেখো, এটা এটা একটু ভালো করে মনে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেনটা যদি কখনো দেখো ডু ইউ নো এখানে কোশ্চেন করছে, মানে কোশ্চেন মার্কের মধ্যে, তাহলে এখানে লাস্টে কোশ্চেন মার্ক হবে, ক্লিয়ার একটা কথা। আর এখানে রুলটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, কথা শেষ। এখানেও সেম, এখানে ঠিক সিমিলারলি আই ডো নট নো, এটা তো কোশ্চেন করে নাই, আমি জানি না, নেগেটিভ ফর্মে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ ফর্মে আছে, আই ডো নট নো, এটা তো ইন্টারগেটিভ না, তাহলে লাস্টে কোশ্চেন মার্ক হবে না। আর লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক হবে না, এটা তো অবশ্যই সেখানে আমার স্ট্রাকচারটা কি হবে, মানে অ্যাসার্টিভের মতো স্ট্রাকচার হয়ে যাবে, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট ভার্ব, একদম অথেন্টিক, ঠিক আছে। সবাই বুঝছো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, সবাই বুঝছো তো না, এখন সবাই ক্লিয়ার। তাহলে হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, তাহলে এটাও হবে না, তারপর এটা এটা হবে না, সঠিক উত্তর এটা, হোয়ার হি লিভস। যেখানেই দেখবা সাবজেক্ট প্লাস ভার, সাবজেক্ট প্লাস ভার দিয়া চলে আসবা, শেষ। আর কোয়েশ্চেন মার্ক দিবা যখন এখানে কোয়েশ্চেন থাকবে, হোয়ার হি লিভস, ক্লিয়ার। ওকে ডান, নেক্সট কোয়েশ্চেন। এখন আসো এইখানে একটু তোমাদের জিনিসগুলো বুঝতে হবে, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, যতগুলো টপিক আছে সবগুলো টপিক এখানে যুক্ত আছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, এই টপিকটা ধরো হচ্ছে কারেকশন থেকে প্রশ্ন আসতে পারে, মানে কারেকশন যে টপিকটা আছে সেখান থেকে তোমাদের প্রশ্নটা আসতে পারে। এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, 10 kilometers are too far to walk, then 2/3 of the students got degrees
অল দ্য ইনফরমেশনস ইজ কারেন্ট, কোনটা হবে? আচ্ছা, যারা আমাদের বেসে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছ প্রচুর, তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাকে অনেক মেসেজ দিচ্ছ, আমি লাইভে বলে দিলাম, তোমরা এটা অপেক্ষা করে ক্লাস শেষে আমি উত্তর করবো, কেমন? আচ্ছা, এটা সঠিক উত্তর কি হবে বলো? এখন দেখো, এভরি স্টুডেন্ট মাথায় রাখতে হবে এখানে জিনিসটা, সেটা হচ্ছে এভরি, হ্যাঁ, অথবা এখানে আরেকটা জিনিস আছে, তুমি খেয়াল করতে পারো যে বাকিগুলা ভুল দিয়ে আমরা সঠিকটা বের করতে পারবো। 10 কিলোমিটার্স, দেখো 10 কিলোমিটার্স আমরা একক হিসেবে যখন হচ্ছে কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বা কোনো একটা ম্যাগাজিনের নাম বা বইয়ের নাম এগুলো যখন বলি, তখন ভার্বটা সবসময় আমার কি ভার্ব হয় বলতো? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কি ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো সেক্ষেত্রে আমাদের এটা সবাই কি আনসার দিচ্ছ? 12 এ এভরি স্টুডেন্ট আর প্রেজেন্ট টুডে and 10 kilometers are too far to walk. Two-thirds of the students got degrees. সঠিক উত্তর কোনটা হবে? 10 kilometers are far to walk. 12 all the information. আচ্ছা দেখো, আমি এখান থেকে যদি আসি, all the informations, কখনো ইনফরমেশন শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, মানে ইনফরমেশন, এটা ইনফরমেশন হওয়ার কোনো সুযোগ নেই। তো ইনফরমেশন শব্দটা আবার এখানে ইজ ইউজ করা হয়েছে, ইনফরমেশন হতে পারে না, তার মানে এটা ক্রস। এটা প্রথমে আমি ক্রস করে দিলাম, ডি নাম্বারটা হবে না। অল দা ইনফরমেশনস, এটা হয় না কখনো, ক্রস বাদ দিলাম। টু, আমরা ভগ্নাংশ মানে ফ্র্যাকশন যখন আমরা দেখি, এখানে একটা জিনিস আছে যে ফ্র্যাকশন যদি কখনো দেখো মোর দেন ওয়ান, মানে একের চেয়ে বেশি, যেমন ফ্র্যাকশন বলতে কি বোঝায়? আমরা যদি বলি যে 1/3, 2/3, 5/3, তাই তো, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। যদি কখনো দেখো একের চেয়ে বেশি 2, 3, 4, 5 ইত্যাদি, তাহলে পরবর্তী ওয়ার্ডের সাথে এস যুক্ত হবে। কি যুক্ত হবে? এস। যেমন আমি যদি বলি যে 1/3, 1/3, এটা ঠিক আছে, এই বাক্য ঠিক আছে, কিন্তু আমি যখন বলবো 2/3 তখন এটা ভুল, এটা রাইট, কিন্তু ওয়ান থাকলে এর সাথে এস যুক্ত হবে না। ওয়ানের চেয়ে বেশি হলে 2, 3, 4, 5 থাকলে এর সাথে এস যুক্ত হবে। তাহলে এখানে 2 আছে বাট এর সাথে এস যুক্ত নাই, তার মানে এটা ক্রস। তাহলে দুইটা ক্রস হয়ে গেল, কেমন? এই দুইটা কি হয়ে গেল? এই দুইটা আমার ক্রস হয়ে গেল, এই দুইটা কিন্তু এখন আর হইল না, দুইটা ক্রস। আচ্ছা, হ্যাঁ, এই দুইটা ক্রস হয়ে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর হিসেবে সবাই কি সি, না হলে আমার কি আই আই হাই, যাই হোক। তাহলে এখানে আমাদের যে জিনিসটা 10 কিলোমিটার আর টু ফার টু ওয়াক, আর এই জিনিসটা এভরি স্টুডেন্টস, এভরি স্টুডেন্টস। এখন এখানে একটা জিনিস, এভরি স্টুডেন্ট, এখানে কিন্তু আমার কি হয় না, আমার প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়, ঠিক আছে, সিঙ্গুলার হয়। সানজিদা জাহান আশা কি বলছে? ভাই আমি ভর্তি হতে যাচ্ছি, তবে আমি চবিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবো, এসএসসি 21, এসএসসি এত। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে সেশনটা মিলতে হয়, মানে তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো এই বছর, তুমি তো মনে হয় তোমাকে 5 মার্ক, সরি 3 মার্ক কাটছে মেবি, সঞ্জিতা জাহান আশা, তোমার হয়তো 3 মার্কস এই বছর কাটছে, কারণ তোমার 21-এ এসএসসি ছিল। তো ইয়ারটা মিল থাকতে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, ইয়ারটা মিল না হলে পরীক্ষা দেওয়া যায় না, এটা আর কি। মানে এই বছরে কি সার্কুলার করে সেটা বলা যাচ্ছে না, সেকেন্ড টাইম থাকবে এটাও শিওর। বাট ওই যে অনেকে যে গেপ দেয়, বছর বছর গেপ দেয়, ওইটা কনসিডার করবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না, আমি কয়েকদিনের মধ্যে আলোচনা করবো সেটা। হ্যাঁ, আমি অফিসে গিয়ে কথা বলবো এটা নিয়ে। তোমাদের অনেকের কোয়েশ্চেন পাইছি এটা নিয়ে, ইয়ার লস দিছে বা ইয়ার গেপ দিছে, তারা পরীক্ষা দিতে পারবে কিনা যদি সেশন না মিলে। হ্যাঁ, আমি এই তো তোমার উত্তর দিয়েছি। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। দেন আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এখন দেখো এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি ছিল? নাইদার অফ দিস স্টুডেন্টস, নাইদার। এখানে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে টুন, TONE, টুন। এটা দিয়ে আমরা এটা শেষ করব। হ্যাঁ, টুন কি আছে? টুন, টুন দিয়ে আমার এই পর্যন্ত যতগুলা প্রশ্ন আসবে, আইদার, নাইদার বা ইচ, এভরি, সব শেষ হবে। এই প্রশ্নটা একটু খেয়াল করবো, তাহলে হবে। দেখো, টুন দিয়ে আমরা শিখবো। দেখো এখানে আমরা টুন বলতে কি বোঝাচ্ছি, দেখো টুন, দা নাম্বার অফ, দা
টি মানে দা নাম্বার অফ, ধরো হচ্ছে দা নাম্বার অফ থাকলে কি হবে, তোমরা এটা আনসার করো, আমি ব্যাখ্যাটা তোমাদেরকে দিচ্ছি। ধরো হচ্ছে এখানে দা নাম্বার অফ, আবার এখানে ধরো হচ্ছে ও আছে, ওয়ান অফ, অথবা ওয়ান এন্ড এ হাফ, ওয়ান অফ দা, হ্যাঁ ওয়ান অফ দা বলতে পারো, অথবা ওয়ান এন্ড এ হাফ, এন্ড এ হাফ, ওয়ান এন্ড এ হাফ, অথবা ওয়ান অফ দা, ওয়ান এন্ড এ হাফ। টি তে দা নাম্বার অফ দা, এন তে হচ্ছে নাইদার অফ দা, এটা যেটা আছে ধর হচ্ছে নাইদার অফ দা, নাইদার অফ দা, নাইদার অফ দা, নাইদার অফ দা। ই তে ধরো বলতে পারি আইদার অফ দা, আইদার অফ দা, এরকম যদি থাকে তাহলে আমরা যে হিসাবে হিসাব করবো, তোমরা একটা সবাই লিখিও। হ্যাঁ, একজন অলরেডি বলে দিছে। দেখো এগুলো থাকলে মানে দ্য নাম্বার অফ দা, অথবা ধরো ওয়ান অফ দা, অথবা ওয়ান এন্ড হাফ, দেন হচ্ছে নাইদার অফ দা, আইদার অফ দা, এই শব্দগুলা বা ইচ অফ দা যদি থাকে, তাহলে আমাদের যে জিনিসটা কাজ করতে হবে, নাউনটা মানে নাউনটা আমার প্লুরাল বসবে, নাউনটা প্লুরাল, আর এই ভার্বটা, ভার্বটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, আর পসেসিভ যেটা থাকবে, পসেসিভ ফর্মটাও সেটাও কি থাকবে, সিঙ্গুলার, সেটাও কি থাকবে, সিঙ্গুলার। একটু শর্ট করে লিখলাম, নাউনটা প্লুরাল থাকবে, যেমন এখানে আছে নাইদার অফ দিস স্টুডেন্টস, স্টুডেন্টস, ঠিক আছে। এখানে যেটা বসবে, এখানে ভার্ব বসবে, ভার্বটা সিঙ্গুলার বসবে, ভার্বটা কি বসবে, সিঙ্গুলার বসবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে কোনটা নিতে পারি আমরা, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, কেমন, একটু খেয়াল করবো তাহলেই হবে। তাহলে আমাদের কি পাইলাম, আইদার অফ দা, নাইদার অফ দা, ইচ অফ দা, দ্য নাম্বার অফ, ওয়ান এন্ড এ হাফ, ওয়ান অফ দা, এই শব্দগুলোর পরে যদি নাউন বসে সেটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে এবং পসেসিভ ফর্মটাও সিঙ্গুলার হবে। যেহেতু এখানে পসেসিভ ফর্ম নাই, এটা আমরা এখানে আর বলি নাই, এখানে সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার হিসেবে কোনটা বসবে, এই যে বি নাম্বারটা, হ্যাস, ঠিক আছে, হ্যাস ইজ দ্য রাইট আনসার। হ্যাস, এখানে হ্যাস হবে, হ্যাস হচ্ছে এখানে রাইট আনসার। আচ্ছা, ভেরি গুড। চল আমরা পরবর্তী কোশ্চেন আছে। তাহলে এখানে যতগুলা ওয়ার্ড আছে আশা করি বুঝবা, যেখান থেকে পরীক্ষা আসুক, এখানে অসংখ্য প্রশ্ন আসছিল, বিসিএস প্রশ্ন আসছিল, এরকম থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, পসেসিভ ফর্মটা সিঙ্গুলার, দ্যাটস ইট, তাহলে হয়ে যাবে, কেমন, ওকে ফাইন। দেন পরবর্তী এ দেখো, প্লিজ ড্যাশ দ্য নেসেসারি অফ অ্যারাইভিং আর্লি। এখন এই যে এটা বিসিএস কোশ্চেন, এটা বিসিএস আসছিল, এই কোশ্চেনটা বিসিএস আসছিল, বলো তো এটা সঠিক উত্তর কি হবে। হ্যাঁ, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ইয়েস। এখন দেখো এখানে কি বলছে, প্লিজ ড্যাশ। এখন এম্পাসাইজ বা এম্পাসিস শব্দটা এমন একটা শব্দ, এটার উপরে কখনো প্রিপোজিশন বসে না। আমাদের কিছু প্রিপোজিশন মুখস্থ করতে হবে, যে সকল শব্দের পরে আমার প্রিপোজিশন বসে না, মানে টু, অফ, ইন, এগুলো কখনোই বসে না, ওই শব্দগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে, একটু মুখস্থ করতে হবে, একটু মুখস্থ করতে হবে। সবাই কি দিছো, এ নাম্বারটা, আবার অনেকে ডি, অনেকে দিছো ডি। আচ্ছা দেখো, মিট, তারপর ধরো হচ্ছে আমরা বলতে পারি রিকোয়েস্ট, হ্যাঁ, মিট রিকোয়েস্ট, তারপর হচ্ছে রিচ, মিট রিকোয়েস্ট, তারপর হচ্ছে হচ্ছে রিচ, দেন আমরা বলতে পারি আনসার, আনসার, কেমন, আনসার, রিজাইন, রিজাইন শব্দটা, মিট, রিকোয়েস্ট, রিচ, আনসার, রিজাইন, এই শব্দগুলোর পরে আরেকটা আছে, সেটা হচ্ছে এন্টার, 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 আরেকটা আছে যে এমফাসাইজ শব্দটা আমরা লিখলাম এখানে, এমফেসিস, এই শব্দটা, এমফেসিস বা এমফাসাইজ, এই শব্দটা, এগুলোর পরে কখনো আমার কি প্রিপোজিশন বসে না, একটু লিখে নাও, কি বসে না, প্রিপোজিশনটা বসে না, ঠিক আছে, প্রিপোজিশন বসে না, এন্টার, এমফাসাইজ, দেন আরেকটা বলতে পারো সেটা হচ্ছে কনফিউজ, কনফিউজ, হ্যাঁ কনফিউজ, এই শব্দের পরে কখনো প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন বসে না, এই শব্দগুলো একটু লিখে রাখো। হ্যাঁ, মাঝে একটু নেট প্রবলেম করতেছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা একটু লিখে রাখো তো, এই প্রশ্নগুলা যেগুলোর পরে কি হবে না, আমার প্রিপারেশনটা বসে না। যেমন ধরো আমরা তো এখানে মুখে আমরা অনেকে কি করি, যে মিলাই কোনটা হবে, যেমন এইচএসসি যখন পরীক্ষা দিছি আমরা, তখন মুখে হিসাব করে মিলাইতাম যে কোনটার সাথে কোনটা, এমফাসাইজ অ্যাবাউট, এটা তো ভালোই লাগতেছে, এমফাসাইজ টু, এটাও ভালো লাগতেছে, এমফাসাইজ অন, এমফাসাইজ অনটা একটু বেশি জেনুইন লাগতেছে, এইটাই উত্তর হবে, তখন আমরা এরকম ভাবে উত্তর দিয়ে আসতাম,
ঠিক আছে, কিন্তু এখানে যে জিনিসটা উত্তর হবে আমার ডি নাম্বার। মানে কিছু কিছু শব্দ আছে যার সাথে কখনোই প্রিপোজিশনটা বসে না, তাহলে এই শব্দগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই, মুখস্থ করতে হবে, এই শব্দগুলা মুখস্থ করতে হবে। আরেকটা শব্দ নিতে হবে, সেটা হচ্ছে অ্যাটাক। অ্যাটাক, হ্যাঁ অ্যাটাক, অ্যাটাক এই শব্দগুলোর পরে প্রিপোজিশন বসে না, তাহলেই হবে। কেমন? নো প্রিপোজিশন রিকোয়ার্ড, ইয়েস, নো প্রিপোজিশন রিকোয়ার্ড। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, শুধু ডি নাম্বারটা। এখন এই প্রশ্নে আসো, দেখি এটা পারো কিনা। এখানে কি বলছে যে উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য হাইল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। এখন এখানে কি হবে বলো? সবাই একটু বলা এটা কি হবে। দেখো এখানে আমাদের এন্টার আছে, যে এন্টার আছে কিন্তু, তাই না? এন্টার, নো প্রিপোজিশন লেখা আছে, আপন লেখা আছে, ইন লেখা আছে, ইনটু লেখা আছে। তো এন্টারের পরে আমরা একটু আগে পড়লাম যে এন্টার, এন্টারের পরে আমার কোনো প্রিপোজিশন লাগে না, মানে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন লাগে না, নো প্রিপোজিশন। তাহলে এখানে কোনটা হবে? মানে নো প্রিপোজিশন দিয়ে দিব, কি হবে? এ নাম্বারটা। বাহ, সাব্বাস বেটা, সাব্বাস। ভাইয়া এমসিকিউ কয়টা করাইবেন? 25টা এমসিকিউ করাবো, টোটাল 500 এমসিকিউ করাবো। সবাই আবার হৃদয় বলছে ডি নাম্বারটা হবে। দেখো আমি একটু এটা জিনিসটা বলে দেই, দেখো আমি তোমাদেরকে বলছি যে এন্টার, এন্টারের পরে কোনো প্রিপোজিশন মানে নো প্রিপোজিশন, তাই না? নো প্রিপোজিশন, ঠিক আছে, এটা হয়, কোনো সমস্যা নাই। কিন্তু আবার এন্টারের পরে, এই এন্টারের পরে ইনটু বসে, ইনটু বসে। এখন কখন বসে? কখন বসে? যখন ওই বাক্য দ্বারা চুক্তি করা অর্থে বোঝায়। কি করা? চুক্তি করা, কোন একটা এগ্রিমেন্ট বা ধরো হচ্ছে একটা চুক্তি করা অর্থে আমার এন্টারের পরে ইনটু বসে। তাহলে এই জিনিসটা খেয়াল করবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই কখন বুঝাবে চুক্তি করা আর কখন বুঝাবে চুক্তি করা ছাড়া, কেমনে বুঝবো? এই যে এখানে দেওয়া আছে এগ্রিমেন্ট, ঠিক আছে, এগ্রিমেন্ট। যদি তুমি কখনো দেখো এন্টার একটা শব্দ আছে এবং সেখানে এগ্রিমেন্ট নামে একটা শব্দ আছে, ডিরেক্টলি তুমি এখানে ইন্টো বসাবা, কি বসাবা? ইন্টো বসাবা। কিন্তু যখন দেখবা সেখানে এগ্রিমেন্ট শব্দটা নাই, ঠিক আছে, তখন তুমি নো প্রিপারেশন নিডেড বা নো প্রিপারেশন রিকোয়ার্ড, কোনো প্রিপারেশন বসবে না। বুঝছো? নাইম আক্তার বলছে আজকে কি 500টা করাইবেন? আজকে যদি 500টা এমসিকিউ করায়, ঠিক আছে, তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে শেষ হয়ে যাবে একদম। কেমন? সেটা পসিবল না, আমি একটু একটু ধীরে ধীরে করাবো তোমাদেরকে। আজকে জাস্ট স্টার্ট করলাম তোমাদের দিয়ে। পরদিন 9টাতেই হবে, 9টাতে হবে, রেগুলার 9টাতেই ক্লাস হবে। তোমরা ওই টাইমে চলে আসবা। আমি 500 এমসিকিউ দায়িত্ব নিয়েছি, 500 এমসিকিউ অনেকগুলো ডিটেলসে পড়াবো। এট লাস্ট যারা 500 এমসিকিউ প্রত্যেকটা পড়বা, প্রত্যেক একটা বাকি না, প্রত্যেকটা পড়বা, লাস্ট দিন তোমাদেরকে আমি প্রশ্ন করব ইংলিশ আসলে কেমন লাগে। কিন্তু এখন হয়তো আজকে শুরু করলাম, বাট এখানে কিন্তু সবকিছু শেষ না, ঠিক আছে, সময় দিতে হবে, একটা জিনিস সময় দিতে হবে, তাহলে হবে। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? ডি নাম্বারটা, ক্লিয়ার? ডি নাম্বারটা, ওকে না? এখন আচ্ছা, ইন হুই সেন্টেন্স লাইক ইজ ইউজড এজ এ প্রিপোজিশন, এটা 46তম বিসিএস, লেটেস্ট যে বিসিএসটা সেখানে প্রশ্নটা আসছিল। 46তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল, 46তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল। সবাই একটু আনসার করো দেখি। ধরে নাও তুমি এখন বিসিএস ক্যাডার হয়ে যাবে, কেমন? আনসার করো। তুমি তো জানো না, তোমার বেসিক দিয়ে, তোমার মেধাটা দিয়ে তুমি এটা আনসার করো দেখি। ইন হুই সেন্টেন্স লাইক ইজ ইউজড এজ এ প্রিপোজিশন, এই বাক্যে লাইক কোথায় প্রিপোজিশন হিসেবে কাজ করছে? 46 মানে বিসিএস এটা আসছিল। দেখি বিসিএস ক্যাডার কে হতে পারে। আহ সালমান হোসেন, সি নাম্বারটা, হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট। দেখি বিসিএস ক্যাডারের সমতুল্য কে হতে পারে। এই প্রশ্নের আনসার দেখি। সবাই একটু আনসার করবো, ঝটপট একটু আনসার করবো সবাই। নিজের যতটুকু বেসিক আছে ততটুকু দিয়ে তোমরা আনসার করো দেখি। এটা কিন্তু 46 মানে 46তম বিসিএস এটা আসছিল প্রশ্নটা। দুইজন আনসার করছো? আচ্ছা, প্রতিদিন 50টা করে সলভ করেন। হ্যাঁ, আমি আরো বেশি করে করানোর চেষ্টা করবো, বাট আজকে যেহেতু প্রথম তোমাদের জাস্ট একটু ইন্ট্রো দিলাম আজকে, ঠিক আছে, ইন্ট্রো দিলাম। বি নাম্বার, আবার সি নাম্বার না। আচ্ছা দেখো এখানে সঠিক উত্তর কোনটা আসতেছে আমি বলি। প্রথমত আমাদেরকে জানতে হবে প্রিপোজিশন কেমনে হয়, এটা জানতে হবে। মনে রাখবা যে প্রিপোজিশন কথাটা মানে প্রিপোজিশন কোথায় বসে? প্রিপোজিশনের পরে, একদম ডিরেক্টলি পরে নাউন বা প্রনাউন বসে।
প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন বসে, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি, নাউন বা প্রনাউনের আগে প্রিপোজিশন বসে। ঠিক আছে, এখন তোমাকে আমি এই সূত্রটা ধরাই দিছি, এখন এই সূত্রের প্রতিপাদন তুমি এখানে করো। তুমি এখানে দেখো কোনটাতে অ্যাডজাস্ট হয়েছে। হি লাইকস, এটা আমার সাবজেক্ট, তাহলে এটা ভার্ব হিসেবে কাজ করছে। কি হিসেবে? এটা ভার্ব হিসেবে কাজ করছে, রাইট? এটা তাহলে আমার প্রিপোজিশন না, তাহলে এটা ক্লজ। হি লাভস লাইক হিজ ফাদার ডাস, তাহলে দেখো হি লাভস, সে হাসতেছিল, মানে হাসে আর কি। হ্যাঁ, হিজ ফাদার ডাস, তাহলে এইটা একটা মানে হয়ে গেছে। এখন লাইকটা কিন্তু এখানে প্রিপোজিশন না। প্রিপোজিশন কখন হবে? যখন এখানে নাউন বা প্রনাউন থাকবে, জাস্ট নাউন বা প্রনাউন উইথাউট ভার্ব। এখানে একটা ভার্ব আছে, তাহলে ভার্ব থাকার দরকার নাই, তাহলে আমার এটা লাগবে না, এটা আমার প্রিপোজিশনটা হবে না। হি ক্লেম দ্য ট্রি, মানে গাছে ইয়া করা আর কি। হি ক্লেম দ্য ট্রি, হ্যাঁ, লাইক এ ক্যাট, কিসের মতো? এখানে লাইক মানে মতো অর্থে প্রকাশ করা হয়েছে। কিসের মতো অর্থে? মানে ক্যাট, ক্যাটের মতো সে গাছে উঠে, মানে এরকম বোঝাচ্ছে। তাহলে এ ক্যাট, এটাকে নাউন হিসেবে নিতে পারি না, এ ক্যাট। তাহলে এটাই হচ্ছে আমার এখানে সঠিক উত্তর, সি নাম্বার। সি নাম্বার হচ্ছে এখানে সঠিক উত্তর, লাইক এটা আমার হবে না। সি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। তাহলে জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন বসে, ভার্বের কোনো মানে জিনিসটা নিয়ে আসা দরকার নেই। নাউন বা প্রনাউন যেখানে দেখবা সেটা উত্তর হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমার সঠিক উত্তর, সি নাম্বারটা। ঠিক আছে, এই ক্যাট, এই দেখো 46তম বিশেষ ক্যাটার কে হইলো তাহলে বলো। তোমাদের তোমাদের নতুন করে একটা সুপারিশ দিতে হবে তাহলে। 46তম বিশেষ কে হয়েছে? বাহ, মাশাআল্লাহ। অভিষেক দত্ত অনেকবার আনসার দিছ। তারপর সে পুরো একটা, আমি সে তো বলছে আমি বিসিএস। তুমি বিসিএস না, তুমি বিসিএস ক্যাডার বলবা, ঠিক আছে? তুমি বিসিএস না, বিসিএস ক্যাডার বলতে হয়। যাক, হ্যাঁ, অবশ্যই অবশ্যই হতে পারবা। ওকে, ফাইন। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন এটা কিন্তু পারতে হবে, এটা কিন্তু পারতে হবে। দেখো এইটাও আসছে 46তম বিসিএস এ, এটাও আসছে, এটাও বিসিএস আসছে, বিসিএস এটাও আসছে। এই যে 46তম বিসিএস এটাও প্রশ্ন আসছে। হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, হি ডাইড ফলোইং দ্য, এটা মূলত হচ্ছে পরে অর্থে ব্যবহার করা হয়েছে, পরে, আফটার, মানে পরে অর্থে ব্যবহার করা হয়েছে এটা। ঠিক আছে, পরে মানে অ্যাক্সিডেন্টের পরে বা ইনসিডেন্টের পরে সে তার মৃত্যু হয়েছিল বা সে মারা গিয়েছিল, এই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। কেমন? আচ্ছা, এটা কি হবে? দেখো এখানে 17 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তোমরা পারবা এটা। এখানে পার্শ্ব বিশ থেকে প্রশ্ন আসছে, বিসিএস এ প্রত্যেকবার পার্শ্ব বিশ থেকে প্রশ্ন থাকিয়ে থাকে, প্রত্যেক বছর থাকে। তো এখন এইটা মূলত কি? এটা হচ্ছে আমার এখানে কি হিসেবে পারো, একটু আগে বলে আসছে, এটা অবভিয়াসলি অবভিয়াসলি কি প্রিপোজিশন। ঠিক আছে, সহজ না এখন? তাহলে কনজাংশন, এখন দুইটা জিনিস তোমাদেরকে রিলেট করি যেন বুঝতে সুবিধা হয়। এখন দেখবা যে নাউন বা হচ্ছে প্রনাউন এর আগে, একদম এর আগে প্রিপোজিশন বসে, প্রিপোজিশন বসে। আরেকটা তোমাদের কনজাংশন একটা কথা আছে, তাই না? কনজাংশন, হ্যাঁ, এই আমাদের যে প্রিপোজিশন কনজাংশন আছে, তো আমরা এখানে কনজাংশন কোনটা বলতে পারবো? যখন দেখবা এখানে নাউন বা প্রনাউন বা এখানে আবার কি আছে, একটা ভার্ব আছে, ভার্ব আছে, ঠিক আছে, তখন আমরা এটা বলতে পারবো। কেমন হয়েছে? তাহলে আমার প্রিপোজিশন জিনিসটার পরে নাউন বা প্রনাউন বসবে, যেহেতু এখানে যে দা ইনসিডেন্ট কথাটা দেওয়া আছে, এটা ইনস্ট্যান্ট এখানে দেওয়া আছে, অবশ্যই সেটা প্রিপোজিশন। বুঝছো? এর এর বাংলা যেটা বলা আছে, পরে অর্থে ব্যবহার করা হচ্ছে, পরে, এই ফলোইং মানে এখানে পরে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। ডি নাম্বার, ওকে। দেন আসো পরবর্তী। এখন আমাদের আরেকটা টপিক লিখে রাখো, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ এন্ড ক্লজ, এই টপিকটা লিখে রাখো, ফ্রেজ এন্ড ক্লজ। এখান থেকেও প্রশ্ন তোমার থাকবে। এবং ফ্রেজ এন্ড ক্লজ এত সহজ, এত সহজ যদি শিখতে পারো। ফ্রেজ এন্ড ক্লজ, দেখো ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাউন ফ্রেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে আমরা এখান থেকে বলতে পারি ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, যেটা আমরা বলতে পারি এটা। সেম ওয়েতে নাউন ক্লজ
অথবা অ্যাডজেক্টিভ ক্লজ বা ভার্বিয়াল ক্লজ, এই জিনিসগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। ফ্রেজ এন্ড ক্লজ খুবই সহজ, যারা আমাদের ইয়েতে আছো অবশ্যই আমি পড়াবো তোমাদেরকে, তোমরা বুঝতেও পারবা। এখানে দেখো রাইটিং এ ডায়েরি, এটাও 46 বিসিএস। এটাও আমি কয়েকটা কোয়েশ্চেন তুলছি, রিসেন্ট যে বিসিএসটা হয়েছে সেখান থেকে কয়েকটা কোয়েশ্চেন তুলছি তোমাদেরকে জিনিসটা একটু বোঝানোর জন্য। এটা সবাই কি আনসার করছো? অনেকে ভার্বাল ফ্রেজ দিছ, অনেকে আবার নাউন ফ্রেজ দিছ। 18 নম্বরটা সবাই দেখি মানে ভার্বাল ফ্রেজ, আসলেই সেটা কি হবে? নাউন ফ্রেজের পক্ষে কে কে, মানে নাউন ফ্রেজের পক্ষে কে কে, নাউন ফ্রেজের পক্ষে কে কে আছো? হ্যাঁ, কে কে আছো নাউন ফ্রেজের পক্ষে? আচ্ছা, অনেকে আছো আবার অনেকেই বিতে চলে গেছো কনভার্ট করে। আচ্ছা, সঠিক উত্তর হবে কিন্তু এই নাম্বারটা। ভাই একটু মানে মনোযোগ সহকারে শোনো, যে কথাটা বলবো মাথার মধ্যে রেকর্ড করে রাখবা, জীবনে ভুলবা না, ঠিক আছে? জীবনে ভুলবা না। কি কথাটুকু? ভার্বের আগে, কি বলছি? ভার্বের আগে, আবারও বলি, কিসের আগে? ভার্বের আগে। ভার্বের আগে যা থাকে নাউন হবে। মানে দেখো এখানে ভার্ব আছে, ইস, এটা একটা ভার্ব, এটা কি ভার্ব। তো ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। ভার্বের আগে কি বসে বলো? এইটা ইজ হচ্ছে একটা ভার্ব, তো ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। এক্স্যাক্টলি রাইট, কি বসে? সাবজেক্ট বসে। আর এই সাবজেক্টটা কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে। একদম সহজ, নাউন হিসেবে কাজ করে। তো এখানে আমাদের এই ভার্বের আগের অংশটুকু কি তাহলে? নাউন, নাউন। আর এখানে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল বলার সুযোগ নাই। ঠিক আছে, বুঝছো? জেরান্ড, এই যে একটা জিনিস জেরান্ড বা জিরান যাই বলো না কেন, জেরান, তারপরে ধরো হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ, জেরান্ড অথবা কি বলতো ইনফিনিটিভ, এই দুইটাও কিন্তু আমার নাউন হিসেবে বসতে পারে, মানে নাউন হিসেবে কাজ করতে পারে। জেরান্ডিয়াল ফ্রেজ বা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করে, বুঝছো? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে এখানে এ নাম্বারটা। সারা জীবন মনে রাখবা, ভার্বের আগের অংশটুকুকে সাবজেক্ট বলে, সাবজেক্ট মূলত নাউন হিসেবে কাজ করে, শেষ, এতটুকু। ক্লিয়ার? আমি তোমাদেরকে পড়াবো এই টপিকগুলা, ঠিক আছে? এই টপিকগুলা 500 কোয়েশ্চেন থাকবে। পাশাপাশি হবে যারা আমাদের বেসে আছো বা ধরো হচ্ছে আমাদের জাস্ট ইংলিশ বেসে যারা ভর্তি হচ্ছে এখন নতুন করে, মানে জাস্ট ইংলিশের জন্য যারা ভর্তি হচ্ছে, সেখানে আমি টপিক আকারে তোমাদেরকে পড়াবো, কনফিউশনের কোনো কারণ নাই। বিগত সালেও আমি অনেক দিয়েছি তোমাদেরকে যারা এখন ক্যাম্পাসে আছে। তো আশা করি হোপফুলি তোমাদেরকেও ভালো করে কিছু দেওয়ার চেষ্টা করবো। ওকে, আশা করি যে ক্লিয়ার। দেন দেন নেক্সট কোয়েশ্চেন। এখানে আসো, তোমাদের আর কিছু ফ্রেজ থাকে, ফ্রেজ এগুলো মুখস্থ জিনিস। বাই এন্ড লার্জ, 46 বিসিএস, বিসিএস থেকে এটা আসছে বাই এন্ড লার্জ, এই প্রশ্নটা বাই এন্ড লার্জ। 46 বিসিএস থেকে প্রশ্নটা আসছে বাই এন্ড লার্জ, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আসছে। এটা মানে হচ্ছে মুটের উপরে, এটা হচ্ছে মানে মুটের উপরে, বুঝছো? মুটের উপরে, এগুলো মুখস্থ করতে হবে, তোমরা এটা মুখস্থ করবা। তোমরা যারা উপস্থিত আছো আশা করি তোমরা সবাই ধৈর্যশীল অবশ্যই। এখান থেকে তোমাদের একটা জিনিস বলে রাখি, প্রত্যেকদিন 2টা করে মেমোরাইজিং পার্ট পড়বা, আমার ইংলিশের জন্য বলতেছি এটা, ঠিক আছে? 2টা করে মেমোরাইজিং পার্ট পড়বা। আজকে মানে যদি আজকে স্পেলিং পড়ো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, 2টা টপিক পড়লা, কেমন? মানে সব তো সম্ভব না, ধীরে সুস্থে অল্প অল্প করে পড়বা এবং খাতার মধ্যে লিখবা, দেখবা মাথায় থাকবে, কেমন? দেন পরবর্তী দিন আরেকটা পড়বা, গ্রুপ বার অথবা ধরো হচ্ছে স্যান্ডমেন্টনিম। পরের দিন এই 4টা জিনিস একটু কম্বাইন করবা, মানে মাথার ভিতরে মেমোরাইজিং মানে কি সেটা স্মরণ রাখতে হয়, এই জিনিসটা। তো এই যে বাই অ্যান্ড লাস্ট, অর্থ ছাড়া কখনোই পারবা না। মুটের উপরে, তাহলে মুটের উপরে যেটা সেটা হচ্ছে অন দা হোল, অন দা হোল, বি নাম্বার, অন দা হোল। সঠিক উত্তর হচ্ছে কোনটা? অন দা হোল, বি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার, অন দা হোল, ঠিক আছে? অন দা হোল, বি নাম্বার হচ্ছে রাইট আনসার। ওকে, ডান। দ্য নেক্সট কোয়েশ্চেন আসো। হি ওয়েন্ট ব্যাক, মানে ওয়েন্ট ব্যাক, আমি যদি এখানে লিখলাম যে ওয়েন্ট ব্যাক, ওয়েন্ট ব্যাক না, আসলে এটা আসলে গো ব্যাক, একসাথে। এটা হচ্ছে কি বলতো, গো ব্যাক। এটা এখানে একটু অন্যরকম ভাবে দিছে ওয়েন্ট ব্যাক, বাট এটার মূল যেটা আমরা শিখি সেটা হচ্ছে গো ব্যাক, গো ব্যাক, ঠিক আছে? মানে প্রত্যাহার করা। এটার এটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যাহার করা, কেমন? এটা অর্থ হচ্ছে কি বলতো, প্রত্যাহার করা, প্রত্যাহার করা। তাহলে আমাদের অর্থবোধক মেমোরাইজিং থাকে, প্রশ্ন প্রত্যেক বছর থাকে,
এই বছরও থাকবে, শিখতে হবে। কেমন? প্রতিদিন শিখবা, দেখবা হয়ে যাবে। প্রত্যাহার, তাহলে এখানে তোমার যদি প্রত্যাহার, তুমি যদি মনে করো গো থ্রু মানে গো ব্যাক মানে প্রত্যাহার, তুমি কিন্তু অ্যাডজেক্টিভ বুঝে ফেলবা কোনটা সঠিক উত্তর। উইথড্র, তাই না? উইথড্র, ঠিক আছে। প্রত্যাহার, এটা আমাদের বাংলা রেইনকুট আখতারুজ্জামান ইলিয়াস উনি লিখছিল এই রেইনকুট গল্পে, কিন্তু উইথড্র কথাটা আছে, আছে না? উইথড্র হয়তো এই কথাটা আছে, প্রত্যাহার এই শব্দটা হয়তো বা সেখানে ব্যবহার করা হয়েছে, যতটুকু মনে পড়ে আর কি। সঠিক উত্তর এখানে কোনটা, সেটা হচ্ছে এখানে আমাদের উইথড্র, ঠিক আছে, উইথড্র। ফাইন, উইথড্র, ডান। মেমোরাইজিং পার্টও তোমাদেরকে সুন্দর করে টেকনিকের মাধ্যমে আমি পড়াবো তোমাদেরকে অবশ্যই, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, দেন দ্য সাবমেরিন drifted টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্ল্যান। এখানে এই প্রশ্নটা যে পারবা সে লিজেন্ড, লিজেন্ড, সে লিজেন্ড। প্রিয় ভাই বোন আমার, যে এই প্রশ্নটা পারবা সে হচ্ছে লিজেন্ড, এক্স্যাক্টলি লিজেন্ড। দেখি কি উত্তর করতে পারে। এখানে টাইপিক্যাল কিছু জিনিস আছে যেটা তুমি ধরেই বুঝতে পারবে এটা কি হবে। এখানে দুইটা দুইটা ফর্মুলা আছে, ঠিক আছে, আমি একটু পরে বলবো, জাস্ট তোমার ব্রেনটা একটু চেক করি। যে বলবা সে আসলে লিজেন্ড। এই প্রশ্নটা বলো, সবাই একটু আনসার করো, দেখি দেখি এটা কি আনসার করতে পারো। যতটুকু বুঝো, যতটুকু বুঝো কোনো সমস্যা নাই, বাট নিজের যে ইটা আছে সেটা একটু প্রকাশ করো, তাহলে হবে। 21 এর সি, বিং সিন, সি নাম্বারটা সবাই বলতেছো, অভিষেক, তারপর হচ্ছে ফাতেমা সুমায়া, জান্নাত সৃষ্টি, আহ আলামিন, সি। বাহ, তোমরা কি আসলে লিজেন্ড, আসলে লিজেন্ড, মানে এটা মিথ্যা বলার কিছু নেই। লিজেন্ড, আসলে লিজেন্ড তোমরা, বুঝছো? লিজেন্ড, তোমরা তো অনেকেই লিজেন্ড আছো। তাহলে এটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে এখানে সি নাম্বারটা। এখন কোয়েশ্চেন, কেন হয়েছে, কেমনে হয়েছে? আমরা তো পারি নাই ভাই, একটু বলবেন না? হ্যাঁ বলবো। দেখো, এখানে বাই দা এনিমি প্ল্যান, এটা বাই দা এনিমি মানে শত্রুর যে প্ল্যানটা আছে এটা ধারা কথা বলছে, বাই আছে এখানে, বাই, বাই প্লাস ধরো দা এনিমি প্ল্যান, ধরো নাম কথা বলতেছে, যেহেতু বাই আছে দ্যাট মিনস সেটা প্যাসিভ মোডে আছে। কি মোড? প্যাসিভ মোডে আছে। এই বাক্যটা প্যাসিভ মোডে আছে। দ্য সাবমেরিন ডিড টু অ্যাভয়েড, এখন মাথায় রাখতে হবে কিছু কিছু শব্দ আছে, ধরো অ্যাভয়েড শব্দ আছে, তারপরে ধরো হচ্ছে এনজয় আছে, হ্যাঁ অ্যাভয়েড, তারপরে ধরো এনজয়, এই শব্দগুলোর পরে, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অ্যাভয়েড, এনজয়, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আইএনজি যুক্ত শব্দ নাই, তাহলে হবে না ক্রস। এটা আইএনজি যুক্ত শব্দ আছে, কিন্তু আমার এইটা তো প্যাসিভ, তো প্যাসিভে গেলে কি করতে হবে? প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে সেখানে বি থ্রি থাকবে মাস্ট। প্যাসিভ মানে বি থ্রি থাকবেই মাস্ট, কম্পালসারি, ঠিক আছে। তাহলে এখানে বি থ্রি, এখানে বি থ্রি আছে নাই, তাহলে ক্রস করো, বাদ দিয়ে দাও। এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে এখন এইটা বি থ্রি আছে, কিন্তু অ্যাভয়েড এটার সাথে তো আবার আইএনজি যুক্ত করতে হয়। দেখছো কোয়েশ্চেনটা কতটা ট্রিকি। অ্যাভয়েড এর পরে ভার্বের সাথে যুক্ত করতে হয়, তাহলে এখানে আছে। আবার বি থ্রিও লাগবে, তাহলে দুইটাই কোথায় আছে? সি নাম্বারে, বাট এখানে একটা আছে, হবে না। তাহলে বুঝছো কোয়েশ্চেনটা একটু একটু অন্যরকম, একটু অন্যরকম। তাহলে এখানে দুইটা, একটা হচ্ছে অ্যাভয়েড এর পরে ভার্বের সাথে আইনযুক্ত শব্দ হবে, আর বাই থাকার কারণে বা এই বাক্যটা প্যাসিভ মোড থাকার কারণে বি থ্রি হবে। তাহলে বি থ্রি হচ্ছে এখানে সঠিক উত্তর, সি নাম্বারটা। বুঝছো সবাই? ক্লিয়ার? এইভাবে করে যারা বুঝতেছো বা যারা সবাই বুঝতে আশা করি, এভাবে করে পড়লে দেখবা তোমার আর কোনো প্রবলেম হবে না। বাক্য অর্থ বুঝো আর না বুঝো ডাজ নট ম্যাটার, বাট জিনিসটা বুঝলে হলো, ঠিক আছে। তাহলে বি হয়নি কেন ভাই? বি হয়নি কারণ হচ্ছে এরপরে বি থ্রি নাই, এই জন্য বি হয় নাই। বুঝছো? ক্লিয়ার? ওকে ফাইন, দ্যাট নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্নিচার ইন দিস রুম ড্যাশ মেড অফ টিক। আচ্ছা, এখানে একটা শর্টকাটে বলে দিই, সেটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ। প্রিপোজিশন, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ বা প্রিপোজিশন যদি দেখো যে তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেখানে তোমার একটা জিনিস খেয়াল করবা, যেমন ধরো দ্য ফার্নিচার ইন দিস রুম, অনেক বড় একটা বাক্য, প্রচুর বড় একটা বাক্য,
এখানে দেখবা প্রিপোজিশন কোন জায়গায় আছে, প্রিপোজিশন এখানে আছে না, তাহলে সামনেটুকু তোমার সাবজেক্ট, দা ফার্নিচার সাবজেক্ট, ঠিক আছে। অথবা এখানে আর্টিকেল, এটা প্রিপোজিশন, তাহলে মাঝখানে যেটা আছে নাউন, মাঝখানে কি আছে নাউন, এটা আর্টিকেল, এটা প্রিপোজিশন, মাঝখানের নামটা কি বলতো নাউন। নাউনটা যেহেতু এখানে কি আছে আনকাউন্টেবল এবং সেটা সিঙ্গুলার, অবভিয়াসলি এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, কি বসবে সিঙ্গুলার ভার্ব বসবে। ইন দিস রুম মানে একদম বর্তমান পরিস্থিতির কথা বলতেছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে সি, এখানে সি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে। এই বাক্যটা হচ্ছে এখানে কি প্যাসিভ মোডে আছে, কি মোডে আছে প্যাসিভ মোডে আছে, ঠিক আছে। দ্য ফার্নিচার ইন দিস রুম ইজ মেড অফ টিক, এই ফার্নিচারটা কিন্তু সে নিজে নিজে বানানো যায় না, কারো দ্বারা বানানো হয়, কাজেই আমরা এটা কখনো নিতে পারবো না হ্যাড মেড বা এরকম ভি থ্রি ফর্ম দিয়ে না, সেটা হচ্ছে ইজ, ঠিক আছে। ইজ মেড অফ টিক, তাহলে এটা বর্তমান মানে পরিস্থিতির কথা বলতেছে বা বর্তমান সময়ের কথা বলতেছে, কাজে আমরা বর্তমান ইজ ইউজ করবো, এটা তো পাস্ট, ঠিক আছে, বুঝা গেল এটা। ওকে প্রিয় ভাই বোন আমার, নেক্সট কোয়েশ্চেন, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তোমাদের 500 ইয়ের, আজকে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। এই বাস্কেট অফ, এখন দেখো এই যে অনেকে মনে করবো অরেঞ্জেস, হ্যাঁ অরেঞ্জেস, তার মানে এটা প্লোরাল, মানে মনে করবো আর কি, মনে তো অনেক কিছু করতে পারি তাই না, প্লোরাল, তাহলে অবশ্যই সেখানে ভার্বটা প্লুরাল হবে, মানে ভার্বটা প্লুরাল, এই তো দিলাম, মানে কি হয়ে গেল ক্রস, বাতিল হয়ে গেল, কি হয়ে গেল বাতিল হয়ে গেল, তাই না, কি হয়ে গেল বলতো বাতিল হয়ে গেল, ঠিক আছে বাতিল হয়ে গেল। আচ্ছা এটা অনাঙ্কন করি, বাতিল হয়ে গেল। দেখো এখানে সঠিক উত্তর যেটা আমরা মানে আমরা নিব সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে এই যে অফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, তার আগেটাও কি বাস্কেট অথবা আর্টিকেল প্রিপোজিশন, অনেকগুলো প্রশ্ন এরকম থাকে পরীক্ষার সময়, কিন্তু অনেকে এটা বুঝতে পারো না। এই যে বাস্কেট হচ্ছে এখানে সাবজেক্টটা, এটা যেহেতু একটা সিঙ্গুলার ফর্মে আছে, সো সিঙ্গুলার ফর্মে তোমার এখানে বসাইতে হবে, ওয়াস অথবা হ্যাভ বিন, হ্যাভ নাকি ওয়ার, ওয়াস, সেটা হচ্ছে ওয়াস। ওকে ফাইন, দ্য নেক্সট কোয়েশ্চেন, এ রাইটার অফ স্টোরিজ, তাহলে এখানে স্টোরিজ না, এই যে অফ, এই যে একটা আর্টিকেল, তাহলে এখানে আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন, মাঝখানের নাম কি নাউন, মাঝখানের নাম কি বলতো নাউন। অনেক বড় বড় বাক্য, অনেক লম্বা লম্বা বাক্য যদি কখনো দেখো, তাহলে প্রিপোজিশনের আগ পর্যন্ত দেখবা যে কি আছে, ওটাই সাবজেক্ট, কেমন ওটাই সাবজেক্ট। তাহলে এখানে নাউন রাইটার, এখানে রাইটার হচ্ছে নাউন, রাইটারের কারণে এখানে কোনটা বসবে ইজ নিড অফ ইমাজিনেশন, তাহলে এখানে সঠিক উত্তর যেটা আমরা নিতে পারছি সেটা হচ্ছে আমাদের এখানে ইজ নিতে নেওয়া যায়, ঠিক আছে ইজ। আশা করি বুঝছো, তাহলে এরকম যত লম্বা বড় বাক্য আসুক না কেন সবার আগে তুমি পারবা। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, সবাই একটু আনসার করবো, শেষ ভালো যার সব ভালো তার। লাস্ট কোয়েশ্চেন, দেখো আমি টপিক ভিত্তিক আকারে পড়াচ্ছি না, সবগুলো টপিক একসাথে কম্বাইন করে, যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, তো সেকেন্ড টাইমার হিসেবে তোমাদের টপিক গুলা একটু হলেও মোটামুটি টাচ করা আছে। এখন কথা হচ্ছে কোয়েশ্চেনটা কেমনে আসবে, কেমনে দেখে আনসার করব, এই জিনিসটা তোমাদেরকে দরকার, এই জন্য সবগুলো টপিক মিলে দিলে আমি কিছু ক্লাস করাচ্ছি তোমাদেরকে। তো এখানে ইফ আই হ্যাড নোন, তাহলে মাথায় রাখবা যদি ইফ যুক্ত বাক্যের মধ্যে, ইফ যুক্ত বাক্যের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, কি টেন্স থাকে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে অবভিয়াসলি ওইখানে যেটা হবে আমার থার্ড কন্ডিশনাল, কি হবে দিস ইজ থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল কি হয়, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি হয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা 25, শিওর ডি, বাহ সবাই বলছে শিওর ডি, সবাই বলছে শিওর ডি, আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, স্টেশন, আই উড হ্যাভ, ইয়েস সঠিক উত্তর ডি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। এই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন। এখন তোমাদের কাছে একটু বলার সেটা হচ্ছে এই 25টা কোয়েশ্চেন তবে 100% বুঝছো কিনা বলো, 100% বুঝছো। আমি তোমাদের কথা দিয়েছি 500 কোয়েশ্চেন সলভ করবো, কত 500, এই যে 500 কোয়েশ্চেন সলভ করবো এখানে তিনটা পার্টি থাকবে, এখানে ভোকাবুলারি থাকবে, মেমোরাইজিং থাকবে, এখন গ্রামার থাকবে, সবগুলো থাকবে, ঠিক আছে 500 কোয়েশ্চেন। রাত 9টায় ক্লাস হবে, সবাই চলে আসবা, এখানে কোনো কাজ রাখবা না এই সময়ের মধ্যে। আশা করি যারা লেগে থাকবা ক্লাসগুলো দেখবা, যেহেতু অনেক স্টুডেন্ট আমাদের এখানে আছে, আশা করি নিজের একটা কনফিডেন্স দিয়ে বলি যে তোমরা যদি এভাবে লেগে থাকো আশা করি লাস্টে ভালো একটা সাকসেসফুল কিছু আসবে।
জি ভাই বলছি, সবাই একটু কষ্ট করে জানাবে ভাইকে, কেমন? আমি যখন প্রশ্নগুলো তৈরি করি তখন তোমাদের সবার কথা মনে পড়ে। যখন আমি প্রশ্ন তৈরি করি, আমি নিজে টাইপ করে প্রশ্ন করি, তৈরি করি এগুলা। তো যখন সবার কথাই মনে পড়ে যে এই স্টুডেন্ট গুলা যারা সেকেন্ড টাইমার, তো এরা অনেক কষ্ট করতেছে, তাদের জন্য একটা ভালো কিছু করা দরকার, নিজের মন থেকে একটা কিছু চলে আসে তোমাদের জন্য। ঠিক আছে? তো পরিশ্রম জিনিসটা অবশ্যই হাই করতে হবে, আর পরিশ্রম যত করবা তার সমানুপাতিক হারে তুমি সফলতা লাভ করবা। এটা টুডে অর টুমরো, টুডে অর টুমরো পারবা, অথবা হবে এটা। ঠিক আছে? আর তোমরা যারা হচ্ছে আমাদের বেঁচে আছো, হ্যাঁ, বেঁচে আছো, আশা করি আমাদের কাছে সর্বোচ্চটা পাবা, সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু পারা যায়। আর যে যেখানেই পড়ো না কেন, কোনো সমস্যা নেই, বাট ভালো করে পড়ো, সেকেন্ড টাইম যেন আসনটা মিস না হয়, এটা সবচেয়ে বড় কথা। সেকেন্ড টাইম যেন আসনটা মিস না হয়, যেহেতু ইউনিভার্সিটি স্বপ্ন দেখেছো, এইটা যেন খুব ভালো করে নিজের মনের ভিতরে লালন পালন করতে পারো এবং ওইভাবে করে পরিশ্রম করতে পারো। আর এই সময়ে অনেক বাধা আসবে, স্বাভাবিক বিষয়, সেটা যে কোনো দিক থেকে হোক, বাট সেটাকে অবশ্যই তোমার নিজের মতো করে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া ইম্পসিবল। ঠিক আছে? ওকে। আমাদের সাথে অনেকেই ছিল, আনিশা, সচ্চি ছিল, অনন্যা দাস ছিল, তারপর হচ্ছে আহ আপন আপন ছিল আমাদের সাথে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসে আর একটু বেশি প্রশ্ন নিয়ে আসবো এবং আর একটু ডিপ কোশ্চেন গুলো তোমাদের সামনে নিয়ে আসবো, যেন হচ্ছে আহ ভালোভাবে তোমরা বুঝতে পারো এবং আমিও তোমাদেরকে বুঝিয়ে আমার ভালো লাগাকে আরো আকর্ষিত করতে পারি। কেমন? ওকে। আচ্ছা, ঠিক আছে, হবে ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই হবে। আর একটা কথা হচ্ছে, লেগে থাকো তোমরা। আহ অসম্ভবের কিছু নাই, কিছুই নাই অসম্ভবের। সবই সম্ভব, জাস্ট নিজেকে একটু ওই লেভেলটাতে রাখতে হবে। এখন যদি না রাখো, হবে না। বুঝছো? না রাখো, হবে না। এমন ভাবে পরিশ্রম করো যেন নিজেকে কখনোই অপরাধী না মনে হয়, যে আসলে আমি তো পরিশ্রম করিনি, এই জন্য আমি পাইনি। এই কথা যেন না বলতে হয়। আমি পরিশ্রম করেছি, আমি পেয়েছি, এই কথা যেন বলতে পারো। তাহলে হবে। কেমন? দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।